নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি মাননীয়া লেখিকা মৌমিতাদের কলমে একটি রোমহর্ষক ক্রাইম থ্রিলার গল্প, যার নাম নিষিদ্ধ রাতের কুইজিন। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর লাইক করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। অনেক রাত হয়ে এসেছে, এবার অন্তত আমাদের বাড়ি ফেরা উচিত। না, যতক্ষণ না পর্যন্ত আমি নিজের প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না। আস্তে কথা বল, গলা পর্যন্ত মদ ঢেলে বারে বসে চিৎকার চেঁচামেচি করাটা কোনো ভদ্র বাড়ির ছেলে মেয়ের স্বাভাবিক আচরণ নয়। এই, তুই তো জানিস এই মুহূর্তে আমার মনে কিরূপ আগুন জ্বলছে। হ্যাঁ, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। এত কান্নাকাটি করে কি লাভ? তার চেয়ে নিজের কাজে ফোকাস কর। ঈশ্বর যা কিছু কেড়ে নিয়েছেন তার চেয়েও ভালো কিছু পরবর্তীতে ফিরিয়েও দেবেন। প্রয়োজন শুধু সঠিক সময় আর অপেক্ষা। আমাকে আমাকে এক রাতের জন্য তোর বাড়িতে থাকতে দিবি? দু চোখের পাতা জুড়িয়ে এলে না অদ্ভুত অদ্ভুত রকমের ভয় গ্রাস করছে। তুই না হয় আমার পাশে জেগে বসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিস। ঠিক যেমনটা কেয়ার মন খারাপ হলে ওর পাশে ছায়ার মতো মিশে থাকিস। তা হয় না। নিজের বাবা মাকে কি জবাব দেব? তোর মুখ থেকে তো ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে। ওনারা কি ভাববেন? একমাত্র ছেলে সমবয়সী মেয়েদের নেশা করিয়ে এনে। ছি, কথাটা বলতেও আমার বিবেকে বাঁচছে। ধুস, তাহলে আমাকে একটু বিষ এনে দে। দিশাহীন অন্ধকারে তলিয়ে যাবার জন্যই কি এত পড়াশোনা, ডিগ্রি, সার্টিফিকেট সব অর্জন করেছিলি? আমি এসব কিচ্ছু জানি না, বুঝেছিস? আমার শুধু ওই স্পেশাল কুইজিনটা খেতে ইচ্ছে করছে, যেটা স্বাদ সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। আহ আহ উফ, মাথার মধ্যে মাথার মধ্যে একটা তীব্র যন্ত্রণা। গলা গলা শুকিয়ে আসছে। উঠে আয়। দেখ, বললাম তো বাড়ি যাব না। এক কথা আর কতবার বলবি? বেশ, তাহলে আমি একাই চললাম। এই না, আমাকে ফেলে তুইও কোথাও যাবি না। হাত ছাড়, সবাই এদিকে তাকিয়ে রয়েছে। আমি কিন্তু এই ছুরিটা দিয়ে হাতের শিরা কেটে ফেলবো, কিংবা গলার নলি। ওটা এদিকে দে। আর একটু কাটতে পারলেই সব শেষ। ছাড় বলছি। কি পাগলামি শুরু করেছিস? এখানে ভয় দেখাবার জন্যই কি কাউকে কিছু না জানিয়ে এখানে দেখা করবার প্রস্তাব মাথায় এসেছিল? এতদিন আমি তো সিগারেট বক্স ছিলাম, তাই না?
হুম আর ভেবে দেখ, সেসব খবর বাইরে প্রকাশ পেলে ভবিষ্যতে কোথাও চাকরি বাকরি করে খেতে পারবি? হুম বাহ, উপকারের প্রতিদানে হুমকি দিচ্ছিস। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। আমি বেঁচে থাকলে সকলের সমস্যা বাড়বে। যাই হয়ে যাক না কেন, অন্তত আমার সাথে থাকাকালীন সময়ে তোর উপর আমি একটা আঁচড়ও আসতে দেব না। বাবা, বন্ধুত্বের এত দাম! সত্যি কথা বলতে গেলে তোর বাবার যেরূপ টাকা পয়সা আর ক্ষমতা রয়েছে, তাতে তোর কোনো ক্ষতি না করেও ডেথ স্পটের আশেপাশে আমাকে খুঁজে পাওয়া গেলে সম্পূর্ণ দোষ আমার উপর বর্তাবে। আর আমি অন্যের জন্য জেল খাটতে রাজি নই। সব ভেঙে ফেলবো। সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, অথচ অথচ টাকার দরকার পড়লে কুকুরের মতো লেজ নেড়ে আমার আগে পিছু ঘুরঘুর করতে কোনো সমস্যা হয় না। এই, এত শরীরে লজ্জা ঘৃণা বলে কিছু অবশিষ্ট আছে? হ্যাঁ, অথবা কৃতজ্ঞতা বোধ? যেই ডিগ্রিটা পেয়েছিস সেই ফাইনাল পরীক্ষায় বসার জন্য তো আমার কাছ থেকে টাকা ধার করে নিয়ে গিয়েছিলি, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে সেই দিনগুলোর কথা? সিন ক্রিয়েট করিস না। ওয়েটার, এগুলো রিফিল করে দিন। এক্সকিউজ মি, উই শুড লিভ নাও। বিল প্লিজ। মুখটা ব্যথা করছে। ও, আরে, তোর ঠোঁটের কোন বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে কেন? ঈশ্বর, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। গুড লাক ময়ূক, আমাকে এখানে ফেলে যা কিংবা হাসপাতালে ভর্তি কর। মৃত্যুর মুহূর্তে সাথে থাকা সঙ্গী হিসাবে আইনের খাতায় তোর নামটাই জল জল করবে। উফ, কতদিন ধরে কলকাতায় যা গরম পড়েছে, এবার একটু বৃষ্টি না হলে স্বস্তি মিলবে না। তার উপর ইভিনিং টাইমে গ্রুপ মিটিং থাকলে রাত করে বাড়ি ফেরার ঝঞ্ঝাট তো লেগেই আছে। একেবারে পিক টাইমে ভিড়, বাস ঠেলে ওঠো আর ঘরে ফিরে খাওয়া দাওয়া সেরেই সোজা ঘুমোতে যাওয়া। মাঝে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে এক্সট্রা কিছু শিখবো তার সময় সুযোগ কোনোটাই নেই। ও দাদা, আমি কিন্তু সামনেই নামবো, ভাড়াটা এক্ষুনি কেটে নিন না। এতক্ষণ ধরে মাথার মধ্যে উটকো চিন্তারা ভিড় করায় কখন যে চেনা পরিসরে এসে পৌঁছছি সেই খেয়াল পর্যন্ত ছিল না। ভাগ্যিস হর্নের আওয়াজে হুঁশ ফিরল। আজকেও এত লেট? এমন করে প্রশ্নটা করছিস যেন আমার আশায় হাপিত্তেশ করে বসেছিলি। ওর বাবা, তিলি বেগুনে ঝুলে ওঠার মতো কি এমন বললাম? সত্যিই তো, বেশ কয়েকদিন যাবৎ আদৃশ আগে বাড়ি ফেরায় রান্নার দিকটা ও একা হাতে সামলাচ্ছে। সুতরাং অফিসে কার সাথে কি হলো সেই ঝালটা ওর উপর বের করা একেবারেই অনুচিত। আসলে বড্ড মাথা ধরেছে রে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি চা বসাচ্ছি। সমস্ত কাজ সেরে ফর্মাল পোশাক বদলে ইজি চেয়ারে গা এলিয়ে বসে আদৃশের সাথে কয়েকদিনের জন্য কাছাকাছি কোথাও একটা ঘুরতে যাবার প্রস্তাব রাখতেই কলিং বেলটা বেজে ওঠে। এমন অসময়ে আবার কি এলো? তুই বস, আমি দেখছি। নমস্কার,
এটা কি আদৃশ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, ওনার সাথে আপনার কি প্রয়োজন? এই বড় বিপদে পড়ে ছুটে এসেছি, বিষয়টা সরাসরি ওনার সামনেই আলোচনা করতে চাই। ও আচ্ছা, বেশ, ভিতরে আসুন। ও আমার অ্যাসিস্ট্যান্ট বিভাস রায়। ও, দুঃখিত। সমস্যা নেই, এবার কাজের কথাটা বলুন। ভদ্রলোকের বয়স কমপক্ষে 55 থেকে 60-এর মধ্যেই হবে। কপালটা বেশ চওড়া, চোখে মোটা ফ্রেমের চশমা, পাতলা ভুরু, তীক্ষ্ণ নাক, পুরু ঠোঁট আর মাথার সামনের দিকটা টাক পড়া। যেটুকু চুল আছে তাও উস্কো খুস্কো আর ধূসর হয়ে আসা। গায়ে নামি ব্র্যান্ডের শার্ট ইন করে পরা। আমি দীপঙ্কর ধর, নিউটাউনের কাছের একটা আবাসনে থাকি। 21 তারিখ দুপুরবেলা আমার একমাত্র মেয়ে মিশমি ওর 5 জন বন্ধুবান্ধবের সাথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও ওর দিক থেকে কোনো ফোন বা মেসেজের রিপ্লাই না আসায় ওর মা দুশ্চিন্তায় ওকে 4 বার ফোন করে। 5 নম্বর বেলায় ফোনটা সুইচ অফ এলো। এরপর যে কয়েকজন বন্ধুবান্ধবের নম্বর আমাদের কাছে রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে জানা যায় মিশমি নাকি ইতিমধ্যে ওদের সাথে দেখা সাক্ষাৎ করার কোনো পরিকল্পনাই করেনি, বরং কয়েকদিন যাবৎ মিশমি ওদের সান্নিধ্য এড়িয়ে চলছিল। কারণ জিজ্ঞাসা করলে জানায় আমি নাকি অসুস্থ। বাবা মায়ের মধ্যে কাউকে একটু বেশি প্রাধান্য দিতে হলে যে সেই স্থানে আমি থাকব এটা ওরা সবাই জানে। তাই খুব স্বাভাবিকভাবেই বান্ধবীর দুঃসময়ে বাইরে বেরিয়ে আনন্দ উল্লাস করতে যাবার জন্য জোর করতে পারেনি। এদিকে আমাদের বাড়ির প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আমার বিশ্বাস ওকে কেউ কিডন্যাপ করেছে, আর ওর মুখ থেকে যদি আমার অসুস্থতা সম্পর্কে মিথ্যে বুলি বের হয় তাহলে ওকে ভয় দেখিয়েই কাজ করানো হয়েছিল। আপাতত মুক্তিপণ দাবি করে আমাদের কাছে কোনো কল আসেনি, কিন্তু ওর জন্য আমি নিজের সর্বস্ব দিতে রাজি আছি। এবার আপনারা ভেবে দেখুন কোন পথে এগোলে মেয়েটাকে অক্ষত অবস্থায় ফেরানো সম্ভব। আপনি যে এলাকায় থাকেন সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছেন? হ্যাঁ, সব কিছু স্বাভাবিক রয়েছে। আপনার মেয়ের কোনো ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী আছে? হুম, এসব দিকেও আমরা পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তাই আলাদা করে সময় কাটাবার জন্য আমাদের সামনে অভিনয় করার প্রয়োজন পড়বে না। গতকাল সকালে আমি থানায় মিসিং ডায়েরি জমা করতে গিয়েছিলাম, কিন্তু ওর যা বয়স তাতে পুলিশ অফিসার আপনাদের মতোই সন্দেহ করছেন ও হয়তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছে। আপনাদের আবাসনে ওর বন্ধু বান্ধবের যাতায়াত ছিল? হ্যাঁ, মিশমি কয়েকদিন আগেই 24-এ পা দেওয়ায় বড় করে জন্মদিন পালন করা হয়। যে গ্রুপটার সঙ্গে 21 তারিখ বের হওয়ার কথা ছিল তারা নিশ্চয়ই জন্মদিনের অনুষ্ঠানেও নিমন্ত্রিত ছিলেন? 3 জন মেয়ে আর 2 ছেলে। কথাটা শোনা মাত্রই আদৃশ আমার দিকে তাকায়। মিশমি ওদের কতদিন ধরে চেনে? কেয়ার নীলোচনার সাথে সেই স্কুল জীবন থেকে একসাথে একই বিষয় নিয়ে কলেজ অবধি পড়াশুনো করেছে। তন্নির সাথে বন্ধুত্ব হয় গানের ক্লাসে, আর ছেলেদের মধ্যে সার্থক ওর কলেজ জীবনের বন্ধু। থামলেন কেন? এখনো তো একজন বাকি রয়েছে। শেষের জন অনেক পরে এসেছে, বা বলা ভালো কেয়ার প্রেমিক হবার সুবাদে জোর করে দলে ঢুকে পড়ে। কথাটা বলার সময় ভদ্রলোকের মুখাভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যায় ছেলেটিকে উনি যার পরনাই অপছন্দ করেন। আপনার মেয়ে নিখোঁজ হবার দিন যে রেস্টুরেন্টে যাবে বলে সিদ্ধান্ত নেয় সেই জায়গাটার নাম কি? এত খুঁটিয়ে প্রশ্ন করার প্রয়োজন পড়তে পারে বলে অনুমান ছিল না, তবে আমার স্ত্রীর বক্তব্য অনুযায়ী 20 তারিখ বিকেলবেলা প্রায় 1.5 ঘন্টা ধরে ফোনে ও ওর কোনো এক বন্ধুর সাথে খুব আস্তে আস্তে কথা বলছিল। তাহলে রেস্টুরেন্টে যাবার বক্তব্যটা সম্পূর্ণ আইওয়াস হিসেবে ধরে নিয়ে এগোনো যাক। যা ভালো বুঝবেন তাই করুন। তবে আবারও বলছি, আমার মেয়ে নিজে থেকে অন্য কোথাও চলে যায়নি। বড় সড়ো কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে তদন্ত শুরু করলে আজীবন কৃতজ্ঞ থাকব। শান্ত হন। এখনই অত ভেঙে পড়লে অপরাধীদের আস্ফালন বাড়তে পারে। আচ্ছা, আপনি কি কাজ করেন?
মূলত জানতে চাইছি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কি আপনার কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে? দেখুন, সব সময় তো সকলের মন জুগিয়ে চলা সম্ভব নয়, কিন্তু তাই বলে আমার উপর প্রতিশোধ তুলতে আমার একমাত্র মেয়েকে গুম করে দিতে পারে এমন কোনো মাফিয়ার সাথে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। অপছন্দের তালিকায় কারা কারা অন্তর্ভুক্ত? মিসেস সেন, আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছিল সেটা চেক করেছেন? 4 নম্বর টেবিলের উপর রেখে এসেছিলাম। এ কি, আপনি কোন সাহসে ফাইলটা ভাবে ছুঁড়ে ফেললেন? এতদিন আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার পরেও আমি কিন্তু আপনার কাজে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আপনার হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দিতে বাধ্য হব। আর আমার নামে বাকি কর্মীদের কাছে আপনি কী রটিয়ে বেরিয়েছেন? কোনো স্কিল ছাড়া আমি এত বড় পদ অধিকার করে রয়েছি? এরূপ মিথ্যে অভিযোগ করার আস্পর্ধা আপনার হলো কেমন করে? ঠিক যেভাবে একজন মহিলার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সেটা আপনি এত বছর কোম্পানিতে কাজ করেও ধাতস্থ হয়ে উঠতে পারেননি, ঠিক সেভাবে। মুখ সামলে কথা বলবেন। আগে নিজের ঘর সামলান, তারপর না হয় বাইরে কে কি বললো সে বিষয়ে আলোচনা করা যাবে। মানে কি মিন করতে চাইছেন তা স্পষ্টভাবে খুলে বলুন। কয়েকদিন আগে আমি মিশমিকে মাতাল অবস্থায় রাস্তা পার হতে দেখেছিলাম। এই বয়সে যদি এত অ্যালকোহল কনজিউম করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নার্সিংহোমে পার্মানেন্ট বেড বুকিং করার প্রয়োজন পড়বে। মিথ্যে কথা। আমার মেয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে শিক্ষা, বিদ্যা, রুচি আছে। সুতরাং ও এমন কোনো অকাজ করবে না যাতে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাসের পরিণতি কিন্তু খুব মারাত্মক। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বক্তব্য রাখার রাইট আমি জ্ঞানত কাউকেই দিইনি। শত্রুতা ভুলে শুভাকাঙ্ক্ষী হতে চেয়েছিলাম, কিন্তু আপনার বোধহয় সেই সদিচ্ছা নেই। পিয়ালি দেবী, আপনার হাজবেন্ড এখন কেমন আছেন? ও সরি, উনি বোধহয় আর আপনার সাথে থাকেন না। পরের মেয়ে কখন কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এসবের উপর নজরদারি না রেখে যদি আমনবাবুকে তার গতিবিধি নিয়ে সঠিক সময় জিজ্ঞাসাবাদ করতেন তাহলে হয়তো আপনার সংসারটাও। কাজটা ভালো করলেন না, এর উসুল কিন্তু আপনার চোখের জলে পূর্ণ করে নেব। যেই মেয়ে নিয়ে আপনার তো দম্ভ, যদি সে তিল তিল করে গড়ে তোলা সম্মানের খাতায় চুনকালি লেপে না দেয় তাহলে আমার নামও পিয়ালি সেন নয়। চ্যালেঞ্জ করছেন? ভবিষ্যৎবাণী বললাম। কান খুলে শুনে রাখুন, আমার আপনার নোংরা প্রতিদ্বন্দ্বিতার মাঝে যদি মিশমির গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে শয়তানদের খুন করে আমি জেল পর্যন্ত যেতে রাজি আছি। সাহস থাকলে জবানবন্দিটা রেকর্ড করে নিন। আমিও দেখতে চাই একজন বাবা তার মেয়ের অপকর্ম ঢাকতে অন্ধকার হাতড়ে ঠিক কতদূর পর্যন্ত এগোতে পারে। ও আপনার এমন কি ক্ষতি করেছে? ছুরিটা তো আপনিই পেছন থেকে মারলেন। কি ভেবেছিলেন আমাকে সরিয়ে এই পদে ওকে নিযুক্ত করার যে কূটনৈতিক পরিকল্পনা চলছে তা আমি ঘুণাক্ষরও টের পাবো না? দীপঙ্কর দা, অফিসের লোকের সাথে আপনার এখন আর তেমন বনিবনা নেই, কিন্তু আমার আছে। সুতরাং একটা বাজে শব্দ মুখ দিয়ে বের করার আগে মাথায় 10 বার তার আফটার এফেক্ট কি হতে পারে সেটা কিন্তু ভেবে নেবেন। হ্যাঁ, ভুল শুনেছেন। ওর মতো মেয়ে যে কোনো কোম্পানিতে গেলে সেটা কোম্পানির কাছে সৌভাগ্য বলে প্রতিপন্ন হবে। সেখানে আলাদা করে আমার সুপারিশের প্রয়োজন নেই। আগের দুটো ইন্টারভিউর কি খবর? ডাক এসেছে? সেটা আপনার না জানলেও চলবে। এই অফিসে যেই নতুন কাগজটা জমা পড়েছিল, রাগের চোটে সেটা পুড়িয়ে ফেলায় তার মানে বড়সড় কোনো ভুল হয়নি। এক্সকিউজ মি, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। সরি, জ্যাট তো দাদার অফিসের সেলস ডিপার্টমেন্টে কর্মরত বছর 30-এর একজন ভদ্রমহিলার উপর সন্দেহ আছে। বেশ, তা সন্দেহের কারণটা কি? দাদা শুধুমাত্র নিজের আখের গোছাতে জানেন। আজ থেকে 2 বছর আগে মেডিকেল এমার্জেন্সির নাম করে আমার কাছ থেকে 80,000 টাকা হাতিয়ে নিয়েছিল, অথচ আজ দেব কাল দেব করে একটা টাকাও ফেরত আসেনি। খোঁজ নিতে গেলে হুমকি দিত আমি নাকি মানসিক চাপ প্রদান করছি, সুতরাং আজীবন জেলে কাটাবার মতো কেস ঠুকে দেবে। জ্যাঠামশায়ের আইন নিয়ে বিস্তর পড়াশুনো রয়েছে। ছেলেও বাবাকে আইডল প্রতিপন্ন করে অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি বেআইনি পথে লোকের টাকা মেরে খাবার কায়দায় সিদ্ধহস্ত। এখন তো পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হলেও যতটা সম্ভব ওদের ছায়া এড়িয়ে চলি।
দাদার মেয়ে মলি সবসময় আমার মেয়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে, কিন্তু যতই চেষ্টা করুক পড়াশুনোয় মিশমির ধারে কাছেও ঘেঁষতে পারেনি। সেই কারণে দাদার বড় ভয়, ওর মেয়ে চাকরি পাবার আগেই যদি আমার মেয়ে সুপ্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে ওর নাক কাটা যাবে। একবার তো আমাদের সাথে আলাপ আলোচনা ব্যতীত এ বাড়িতে বিয়ের জন্য ছেলে নিয়ে হাজির হয়েছিল। আমার স্ত্রীও সুযোগ বুঝে অপমান করে তাড়িয়ে দেন, উপরন্তু ওদের সম্মুখেও টাকার বিষয়টা উত্থাপন করা হয়। একজন অ্যাডভোকেট যা আয় করেন তাতে বাইরের কারোর কাছে হাত পাতার মতন পরিস্থিতি আসছে কোত্থেকে? ও সব জানি না। আপনি নিউ টাউনে প্রায় কত মাস ধরে বসবাস করছেন? 10 বছর হতে চলল। আগে রথতলায় থাকতাম, আমরা 3 ভাই। বাবা মারা যাওয়ার আগে ওই বাড়িটা বাকি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, আর ওনার 6টা ফিক্সড ডিপোজিটের টাকা আগে ভাগে আমার নামে সঞ্চয় করে দিয়ে গিয়েছিলেন। আপনার কন্যাকে এই দুদিন প্রায় কতবার ফোন করা হয়েছে? সংখ্যাটা 50 অর্ধ। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে কি ছিল খেয়াল করেছেন? গোলাপি বর্ণের কুর্তি আর জিন্স প্যান্ট, চুলে ক্ল্যাচার বাঁধা, কাঁধে বাদামি রঙের ঝোলা ব্যাগ। আরও ভালো করে চেনার সুবিধার্থে এই ছবিটা দেখতে পারেন। বন্ধুবান্ধবদের যোগাযোগ নাম্বার সঙ্গে এনেছেন? হ্যাঁ, এই কাগজে লেখা আছে। ভদ্রলোকের নাম ঠিকানা সহ বাদবাকি লেখায় চোখ বুলিয়ে আদৃশ ঘাড় নাড়ল। এই কবে নাগাদ মিশমির সন্ধান পেতে পারি, এর কোনো ধারণা দিতে পারেন? আগামীকাল থেকেই তদন্ত শুরু হবে, বাকিটা সময়ের উপর নির্ভরশীল। ভদ্রলোক অস্ফুটে প্রণাম জানিয়ে চেয়ার ছেড়ে উঠতেই আদৃশ পুনরায় প্রশ্ন করে, আপনার পেশাটা যে এখনো অজানা রয়ে গেল? একটা ইন্স্যুরেন্স কোম্পানির মিড লেভেল ম্যানেজার। ওনার প্রস্থানের পর দরজা বন্ধ করে সিগারেট জ্বালতেই আদৃশ মৃদু হেসে বলে, 6টি ফিক্সড ডিপোজিট প্লাস যে পদে রয়েছেন সেখানকার মাইনে মাস গেলে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা মতো হবে। একমাত্র কন্যা, স্থাবর অস্থাবর সবকিছুর মালিকানা ওই একটি প্রাণের জন্য বিধিবদ্ধ। আমার হিসেবটাও তো সেদিকেই ঠেকছে। আপাতত ঘড়ির কাঁটা বলছে সময় 10:30। সুতরাং আজকের মতো এই আলোচনা স্থগিত রেখে ডিনার সেরে বিছানায় গা এলিয়ে দিই। পরদিন সকাল হতেই আবার অফিসে যাওয়ার যুদ্ধ শুরু হয়। কি ব্যাপার, চোখ দুটো অমন লাল হয়ে আছে কেন? নতুন কেসের চিন্তায় সারা রাত ঘুম হয়নি বুঝি? খুব বেশি উত্তেজিত হলে আমার পা নাড়াবার স্বভাব আছে, সুতরাং আমার সহকর্মী সুরাজদার ঢিলটা একেবারে বিফলে যায়নি। আমাদের দলে নতুন লোক লাগলে তোমায় খবর দেব। যথা আজ্ঞা। তা কি নিয়ে ভাবছিস, খুন নাকি গুপ্তধন? না, নিউ টাউনের কিডন্যাপিং। কথাটা শোনা মাত্রই সুরাজদা খুব গম্ভীর মুখে ওর ডেস্কে কি একটা খুঁজতে আরম্ভ করলো। এই কাগজটা পড়ে দেখ। কয়েক মাস যাবৎ আমার কাছে খবর আসছিল ওই এলাকায় বছর 21 থেকে 27-এর মধ্যবর্তী যুবতীরা হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে। মেন রোডে থাকা অতগুলো সিসিটিভি ক্যামেরা, পুলিশ প্রশাসন কেউ এই নিখোঁজ হওয়ার টিকিটিও খুঁজে পায়নি। এখনো পর্যন্ত মোট 3 জন উধাও হয়েছে। তোর কেসটা ধরলে সংখ্যাটা দাঁড়ায় 4। গোনাগুনতি কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। অমন ঝাঁচকচকে জায়গায় নিরাপত্তার অভাব থাকতে পারে, এই খবরটা মিডিয়া কভার করতে চাইলেও বিশেষ স্থান থেকে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কিংবা আসল অপরাধীরাই হয়তো সত্যতা প্রচারের ভয়ভীত হয়ে অন্য কোনো পন্থায় খবরগুলো বারংবার ধামাচাপা দিয়ে চলেছে। তোমার কাছে নিখোঁজ হওয়া মেয়েদের বর্ণনা সমৃদ্ধ কোনো তালিকা আছে? একজন বেশ সম্ভ্রান্ত পরিবারের, দেখতেও সুশ্রী, আর একটা মধ্যবিত্ত, গায়ের রংটা একটু চাপা, গোলগাল গড়নের, তবে উচ্চশিক্ষিত। শেষটা একেবারে বস্তি থেকে তুলে আনা। পেটে অক্ষর জ্ঞান ছিল কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ অপরাধীর টার্গেট কোনো বিশেষ শ্রেণী নয়। ওখানে আর একটা পয়েন্ট লাল কালিতে মার্ক করা আছে। ওটাই আসল সংকেত। যে বা যারা কিডন্যাপ হয়েছে তাদের বাড়ির কোনো না কোনো কোণা, বইয়ের তাক, বিছানার তলা থেকে সাদা কাগজের উপর লাল রঙে আঁকা বৃত্তের সন্ধান পাওয়া গেছে। বাবা, তুমি তো দেখছি এটা নিয়ে বেশ গভীরে খোঁজ খবর লাগিয়েছো। তাতে লাভ বই ক্ষতি বেশি হয়েছে।
সর্বোপরি আমি হলাম গিয়ে সাধারণ নাগরিক, আইনের ঘেরাটোপে হাত পা বাঁধা। যেই কাজ প্রশাসন করতে পারছেন না সেটা সামান্য একটা ম্যাগাজিন কোম্পানির কর্মী করে দেখাবে, এটা কি কেউ সহ্য করতে পারে? তা চাপটা কোথা থেকে এসেছিল? ক্ষমা করিস, এর বেশি কিছু বলার অধিকার আমার নেই। তবে তোর কোনো প্রকার আর্থিক ও লোকবল যোগানের সাহায্য লাগলে আমি আড়াল থেকে সাপোর্ট দিতে পারি। যত বেশি ভিড় বাড়বে কাজ পণ্ড হওয়ার সম্ভাবনাও ততই। কিন্তু আমার অনুমান এটা কোনো একজনের পক্ষে করা সম্ভব নয়। অন্তত জনাদশেকের গ্রুপ আছে। আমাদের মাঝে এটাই তো সবচেয়ে বড় পার্থক্য। তুমি গায়ের জোর খাটিয়ে সবটা সমাধান করতে চাইছো, আর আমি ভাবছি বুদ্ধির দৌড় নিয়ে। তাহলে কি করবি বলে মনস্থির করেছিস? এসব সিদ্ধান্ত আদৃশের সাথে আলোচনা ব্যতীত কোনো মতেই সফল হবে না। সুতরাং কাজের শেষে বাড়িতে ফিরেই গরম চায়ে চুমুক দিয়ে খাতা পেন সহকারে অঙ্কের মতো হিসাব নিকেশ করা শুরু হয়ে গিয়েছে। দীপঙ্করবাবু গতকাল ওনার অফিসে নতুন স্টাফ হায়ার করার প্রসঙ্গটা আমাদের কাছে বেমালুম চেপে গিয়েছিলেন। তুই কলেজ ছেড়ে এসব জানতে সেখানে গিয়েছিলিস নাকি? আজ বিকেলে আমার কাছে পিয়ালি দেবীর ফোন আসে। যা বাবা, উনি তোর নাম্বার কোথা থেকে পেলেন? আমাকেও সবকিছু সবিস্তারে জানাননি, শুধু হুমকি বা উপদেশ দুটোর মধ্যে যে কোনো একটা ইঙ্গিত করে বললেন, মিশমি ধর নাকি বড়লোকের বিগড়ে যাওয়া সন্তান, ওকে খোঁজার জন্য আমরা যাতে নিজেদের মূল্যবান সময় ও বুদ্ধি নষ্ট না করি। তাহলে তো ওনার সাথে একবার মুখোমুখি বসতে হচ্ছে। ভদ্রমহিলা সেটাতেও নারাজ। ভাড়া বাড়িতে একা থাকেন, বাইরের কোনো পুরুষের অনুপ্রবেশ ঘটলে নাকি পাড়ায় ওনার চরিত্র সম্পর্কে গুঞ্জন রটবে। সুরাজদার তথ্যানুসন্ধানের উপর তোর কি মতামত? প্রথম দুজন নিখোঁজ হওয়া যুবতীর বাড়ির লোকেদের কাছে পৌঁছতে গেলে আমাদেরই আগে কয়েক ধাপ বিশিষ্ট জিজ্ঞাসাবাদ পর্বে উত্তীর্ণ হতে হবে। তার চেয়ে বরং অক্ষরজ্ঞানহীন মানুষগুলোর কাছ থেকে বেশি সাহায্য পাওয়ার আশা করছি আমি। তো উদ্দেশ্য জানতে চাইলে কি বলবি? এখানে তো লুকোচুরির কোনো প্রয়োজন নেই। গরিব মানুষ দেখে হয়তো থানা থেকে ওনাদের সন্তানকে ফিরিয়ে আনার জন্য অতটা দৌড়ঝাঁপ করা হয়নি, তাই টাকা পয়সার চাহিদা ছাড়া আমরা সামান্য এফোর্ট দিলেই যা কিছু জানেন সব উগড়ে দেবেন। তাহলে এবার এগোনো যাক নাকি? আদৃশ ঘাড় নেড়ে ইতিবাচক উত্তর দিতেই সেই রাতে একটা ট্যাক্সি বুক করে নিউটাউন থেকে মাত্র 25 মিনিটের দূরত্বে যেই বস্তিটা আছে সেখানে হানা দিতে বের হলাম। এ কি মিসেস সেন? বলা নেই কওয়া নেই, হঠাৎ এই চত্বরে কি মনে করে? বন্ধুর বাড়িতে এসেছিলাম। এখানে আপনার চেনা জানা কেউ থাকে সে কথা তো আগে বলেননি। কাজের কন্ট্রাক্ট পেপারে আমার ব্যক্তিগত জীবনের সমস্ত অ্যাক্সেস যে অফিসের সহকর্মীদের হাতে তুলে দিতে হবে, সেই পয়েন্টটা লিখিত না থাকার কারণে প্রয়োজন বোধ করিনি। যাকে, আপনি কোন ফ্লোরে থাকেন? অতিথিকে সেখানে এক কাপ চা খেতে ডাকবেন না? দুঃখিত, আমার স্ত্রী বাপের বাড়িতে গিয়েছেন। তাহলে তো সোনায় সোহাগা। দুজনের কোয়ালিটি টাইমের মাঝে আর কোনো বাধা বিপত্তি আসার সম্ভাবনাই নেই। আপনার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রাখা তো বর্তমানে অপরাধ নয়। ওফ, একই এই মেয়ের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি, তার উপর আপনি এসে ঝামেলা সৃষ্টি করছেন। আচ্ছা, ঘরে নিয়ে যেতে হবে না। আর 10টা লোকের মাঝে দাঁড়িয়ে ওই মোড়ের দোকানে চা খেতে সমস্যা নেই তো? আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে একটু একা ছেড়ে দিন। এই মুহূর্তে আমি ঠাট্টা করার মতো মানসিক পরিস্থিতিতে নেই। তাহলে কয়েক মিনিটের জন্য আমাকে বন্ধু প্রতিপন্ন করে কি হয়েছে সেটা খুলে একটু বলুন। আমি অন্তত যেই দীপঙ্কর ধরকে দেখে অভ্যস্ত, তার সাথে এমন অস্থির মানুষটার আপাদমস্তক কোনো মিল খুঁজে পাচ্ছি না। সেই গুরুগম্ভীর ভাব, ধৈর্য, দুদিনের মধ্যে হঠাৎ কোথায় তলিয়ে গেল? মিশমিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইস, এই ভয়টাই পাচ্ছিলাম। সেটাই তবে সত্যি হলো। যাকে, এখন কান্নাকাটি করে দুর্বল হওয়ার মতো সময় নেই। শয়তানদের সঙ্গে লড়াই করে মেয়েকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে চাইলে ওদের মতো সব কিছু জটিল করেই দেখা দরকার। আপনি পুলিশে খবর দিয়েছেন তো? কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হলে আমাকে একটা ফোন করবেন। আমি সব সময় আপনার পাশে থাকবো। এখন মনে হচ্ছে এতদিন ধরে আপনাকে ভুল বোঝাটা আমার অন্যায় ছিল। সংসার তো কারো একার দোষে ভাঙে না। থাক ওসব কথা। মিসেস সেন, আপনি যেদিন মিশমিকে মাতাল অবস্থায় দেখেন সেদিন ওর আশেপাশে কি চেনা পরিচিত কেউ ছিল? মানে বন্ধু, স্থানীয় কোনো ব্যক্তিত্ব? হ্যাঁ,
লম্বা ছিপছিপেকরণের হালকা শ্যামবর্ণ বিশিষ্ট একজন যুবকের উপস্থিতি নজর কাড়ে। মাথায় এক ঝাঁক কোকড়া চুল, চোখ দুটো গভীর মায়াময়, গলায় খুব সম্ভবত একটা মাদুলি ছিল। অনেক ধন্যবাদ। আমার আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রাখা হতে পারে তার আন্দাজ পেলাম। এবার তবে আসি। আগামীকাল অফিসে দেখা হচ্ছে। নিউটাউন এলাকায় সবেমাত্র প্রবেশ করেছি, আর অমনি চারিদিকের সাজানো গোছানো রাস্তাঘাটে দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ইস, বাড়ি থেকে কিছু খেয়ে আসা উচিত ছিল রে, এখন তো রীতিমতো খিদে পেট মোচড় দিচ্ছে। ফেরার পথে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লেই তো হয়। ওই জায়গাটা বেশ সুন্দর। চলমান গাড়িতেও জানলা দিয়ে তর্জনী উঁচিয়ে একটা রেস্টুরেন্ট দেখিয়ে দিতেই আদৃশ চোখ বড় বড় করে বলল, আজ ফ্রি টাইমে মিশমির নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করছিলাম। লাস্ট লোকেশন ছিল এই জায়গাটা। দাদা গাড়িটা থামান। পাগলামি করিস না, সামনেই ক্রসিং। এভাবে হুটপাট দাঁড়িয়ে যেতে বললেই হলো? হ্যাঁ, মাথার মধ্যে এটুকু সময়ের ব্যবধানে বহু প্রশ্ন ভিড় করে আসায় রাস্তা পার হওয়ার পর ট্যাক্সি থামিয়ে ভাড়া মিটিয়ে দুজন পিছনের দিকে হাঁটতে শুরু করলাম। যদিও ওখানকার ম্যানেজারের চূড়ান্ত অসহযোগিতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে সময় নষ্ট হওয়া ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। গুগল ম্যাপ বলছে এখান থেকে বস্তির দূরত্ব প্রায় 8 মিনিটের হাঁটা পথ, সুতরাং গাড়ির প্রয়োজন পড়বে না। সাথে একটা করে সিগারেট ধরাতেই পায়ের গতিবেগ আরও বেড়ে ওঠে। ওদিকটা এতটা জটলা কিসের? ও ভাই, একটু এদিকে আসুন না। আমাকে ডাকছেন? হ্যাঁ, আমরা ময়ূক কাহারের বাড়িটা খুঁজছি। এই নামের কাউকে আপনি চেনেন? হ্যাঁ, আমি ময়ূক। বলুন কি দরকার? আপনার বান্ধবী মিশমি কর যে কর্পূরের মতো উবে গিয়েছেন, সেই বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। ছেলেটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। কিন্তু তার সঙ্গে আপনার এখানে আসার কি সম্পর্ক সেটাই তো বুঝে উঠতে পারছেন। নমস্কার, আমি ডিটেকটিভ আদৃশ চৌধুরী। আর আমি হলাম ওর অ্যাসিস্ট্যান্ট বিভাস রায়। আপনার বাড়ি কোনটা? ছেলেটি আঙুল দিয়ে হলুদ রঙের দেওয়াল চিহ্নিত করে বলে, দয়া করে আমাকে থানা পুলিশের বিষয় টানবেন না। আমি কিছু জানি না। আমার পরিবার খুব গরিব। ওনারা অনেক কষ্ট করে রক্ত জল করা অর্থে আমার পড়াশোনা শিখিয়েছেন। এরপর একটা ভালো চাকরি পেলে তাদের বয়সকালটা সিকিওর করে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। তার পরিবর্তে এখনই পুলিশের খাতায় লাল কালিতে নাম উঠলে আমাদের আমাদের সব কষ্ট যে বিফলে যাবে। লাঠির বাড়ি খেতে এত আপত্তি থাকলে এখন যা কিছু জিজ্ঞাসা করব সৎভাবে সেসবের উত্তর দেবেন। আপনার সাথে মিশমির শেষ কবে আর কোন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছিল? 20 তারিখ বিকেলবেলা ফোন করেছিল, কিন্তু ওই সময়টা আমার পাড়ার বাচ্চাদের টিউশনি পড়াবার জন্য বাধা ধরা থাকার কারণে ফোন রিসিভ করা হয়নি। তবে কয়েকদিন আগে ওর সাথে বিশেষ কারণে মনোমালিন্য হওয়ায় পরবর্তীতে কল ব্যাক করার কথাও মাথায় আসেনি। রাগারাগির বিষয়টা কীরকম? ছেলেটি বারংবার সেই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়েও থমকে দাঁড়ালে আদ্রি শান্ত সুরে বোঝাতে থাকে, সমস্ত কথাবার্তা আমাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মিশমি খুব ফুডি প্রকৃতির হওয়ার কারণে আমরা প্রায় প্রতি মাসেই নিত্য নতুন রেস্টুরেন্টে দেশ বিদেশের অজানা ডিশ এক্সপ্লোর করতে যেতাম। কিন্তু হঠাৎ করে ওকে কেউ ড্রাগ জাতীয় নেশাদ্রব্যের সন্ধান দিলে সেই স্বাদ পাওয়ার পর ওই বস্তু সর্বদা হাতের কাছে না পাওয়ায় ও প্রায় পাগল হয়ে উঠতে লাগলো। দাঁত খিচিয়ে 2 হাত দিয়ে নিজের চুল টেনে ছেঁড়া, ঠোঁটের কোণ বেয়ে লালা গড়িয়ে পড়া, ওর আশেপাশের মানুষদের আঁচড়ে রক্ত বের করে দেওয়া, এগুলো ছিল অত্যন্ত স্বাভাবিক আচরণ। ও মাই গড, দীপঙ্কর বাবু তো ঘুণাক্ষরেও এসব উল্লেখ করেননি। কেউ কি কখনো যেচে পড়ে পরের কাছে নিজের সন্তানের দুর্নাম করতে চান? আপনারা ওকে এই আসক্তি থেকে বের করে আনার দরুন না কোনো প্রচেষ্টা করেননি? সার্থকের বাবা একজন ফার্মাসিস্ট। ওনার রেকমেন্ডেশন অনুযায়ী একটা ওষুধ নিয়ে এসেছিলাম, কিন্তু হাতে পায়ে ধরে তার একটা ড্রপও ওর মুখে ঢালা সম্ভব হয়নি। তন্নির মা আদা, গুড়, তেঁতুল ও আরও কয়েকটা ভেষজ উপাদান মিশিয়ে আচার তৈরি করে দিয়েছিলেন। সেই শিশিটাও আছাড় মেরে ভেঙে ফেলেছে। হাওয়া বদল করলে বোধহয় একটু সুফল মিলতে পারে। কেয়া ওকে ভোলাবার জন্য গার্লস নাইট আউটের অ্যারেঞ্জমেন্ট রেখেছিল, কিন্তু সেখান থেকে ফেরার পর ও নিজেই কেমন যেন ভয়ে কুঁকড়ে যেতে থাকে। কিরে, হিসেব মিলছে? হুম। আচ্ছা, মিশমির কাছে লাল কালিতে আঁকা কোনো বৃত্তের ছবি ছিল? ছেলেটি বেশ অনেকক্ষণ ধরে মাথায় জোর দেওয়ার পরে নেতিবাচক উত্তর প্রদান করলে শেষ সূত্রটাও ছিন্ন হয়ে যায়। আপনারা ভূতে বিশ্বাস করেন? সময় বিশেষে করি।
মিশমি যে 21 তারিখে নিখোঁজ হবে এটাও অনেক আগে থেকেই অনুভব করতে পেরেছিল। সেটা কেমন? ময়ূখ ওর হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সটা আমাদের সামনে তুলে ধরতেই আমাদের চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। ওর বাবা মায়ের সম্পর্ক খুব একটা স্বচ্ছ নয়। কেয়ার মুখ থেকে শুনছিলাম ছোটবেলা থেকেই ও অদ্ভুত, বিকৃত, নেতিবাচক বিষয়বস্তুর প্রতি খুব সহজে আকৃষ্ট হয়। তাই আমার ধারণা এবার কোনো শয়তানের পূজা দিতে গিয়ে ও নিজেকে বলি প্রদত্ত করেছে। আর আমি যদি বলি প্রবল অর্থের তাগিদে আপনি ওর ব্রেন ওয়াশ করে বস্তির মাটি পর্যন্ত টেনে এনে শয়তানের উদ্দেশ্যেই ধারে কাছেই কোথাও হয়তো ওকে পুঁতে রেখেছেন। এতখানি সহযোগিতার পর এরূপ বিদ্রুপ বোধ হয় আমার প্রাপ্য নয়। আপনার বাড়িতে চলুন, বাকিদের সঙ্গেও আলাপটা সেরে আসি। যা জানতাম সব উগড়ে দিয়েছি। এরপর আমার পরিবারের লোকদের নিয়েও টানাটানি না করলে চলছে না। বেশ, তবে একটা শর্ত আছে। মিশমিকে খুঁজে না পাওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে আপনাকে যখন যা কিছু করতে বলবো কোনোরূপ প্রশ্ন ব্যতীত সেই কাজে সম্মত হতে হবে। আমি রাজি। এই দেখুন, কথা বলতে বলতে দীপঙ্কর মশাই ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, না আমরা এখন বস্তিতে আছি। এছাড়া আর কিছু বলবেন? তবে আপনি শুধুমাত্র একটা বিষয় নিয়ে ভাবছেন, আর আমাদের অনেকগুলো সূত্র সাজিয়ে তারপর এগোতে হওয়ার দরুন ধৈর্য ধরতে হবে। আচ্ছা, বেশ, পরে কথা বলছি। তা নতুন কিছু জানতে পারলি? শুধু প্যানিক করছেন। আচ্ছা ময়ূকবাবু, আজ তবে আমরা আসি। খুব শীঘ্রই আবার দেখা হবে। আর হ্যাঁ, 7 দিনের মধ্যে কলকাতার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। বস্তি থেকে বেরিয়ে আসার সময় বোধ হতে লাগলো একটা কালো ছায়া আমাদের উপর অনেকক্ষণ ধরে নজরদারি রাখছে, কিন্তু পেছন ফিরে তাকাতেই প্রবল গতিতে ভাঙা প্রাচীরের ওপারে গা ঢাকা দেয়। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আমরা এখন কোথায় যাচ্ছি? মিশমির উধাও হওয়ার বিষয়ে কিয়া কতটুকু কি জানেন তা যাচাই করে নেওয়া যাক। কিয়ার বাড়িটা এখান থেকে একেবারে বিপরীত মেরুতে অবস্থিত, তাই গাড়িতেই প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত হলো। তারপর ফোনের ফ্ল্যাশলাইট জেলে প্রতি বাড়ির ফলকে চোখ রেখে সঠিক স্থানে উপস্থিত হতেই আদৃশ গলা ছেড়ে ডাক দেয়, এই বাড়িতে কেউ আছেন নাকি? মেন গেটের গায়ে সন্ধ্যামালতী গাছ ঠেস দিয়ে রয়েছে। বাড়ির দেওয়ালের কিছু জায়গা রংচটা, তবে চারিদিক মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এর বেশি কিছু প্রত্যক্ষ করার পূর্বেই ভিতর থেকে পুরুষালী কণ্ঠে জবাব মিলল, কে? এত রাতে কাকে চাই? বাইরে এসে কথা বলুন। আমরা মিশমির অপহরণের বিষয়ে কিয়ার সঙ্গে একটু কথাবার্তা বলতে ইচ্ছুক। নমস্কার, আমি কেয়ার বাবা, কৈলাস ভট্টাচার্য। ভদ্রলোকের বয়স কমপক্ষে 55 ছাড়িয়েছে। মোটা ফ্রেমের চশমা, মাথায় কাঁচা পাকা এলোমেলো চুল, পরনে গেঞ্জি আর হাফ প্যান্ট। আমাদের থেকে প্রায় 1.5 হাত দূরত্বে থাকার ফলে ওনার মুখ থেকে বের হওয়া মদের গন্ধটাও দিব্যি নাকে ঠেকছিল। আপনাদের পরিচয়? আমি ডিটেকটিভ। থাক থাক, আর বলতে হবে না। ডিটেকটিভ শব্দটা শোনা মাত্রই ভদ্রলোক ভুরু কুঁচকে বলতে আরম্ভ করলেন, এই হয়েছে মহা জ্বালা। বড় লোকের ছেলেমেয়েরা অগাধ টাকা পেয়ে দিন রাত ফুর্তি করতে ছুটবে, আর তারপর কোনো বিপদ হলে অভিভাবকরা বন্ধু বান্ধবের টিকি টেনে তার হদিশ খুঁজতে বের হবেন। তবে আপনারা হয়তো জানেন না, অজ্ঞাত ভয়ে বেশ কিছুদিন যাবৎ ওর মুখ থেকে শুধুমাত্র গোঙানি বের হচ্ছিল। কড়া ওষুধের দ্বারা নার্ভ শান্ত হয়ে আসলে এখন টুকটাক কথাবার্তা বলতে পারে, কিন্তু ডাক্তারবাবু কাউকে কেয়ার উপর চাপ সৃষ্টি করতে নিষেধ করেছেন। আমরা খুব বেশি সময় নেব না, ওনাকে অন্তত একবার চোখের দেখা দেখতে দিন। তৎক্ষণাৎ ভিতর থেকে কেয়ার মা এসে ভদ্রলোকের সাথে ইঙ্গিতপূর্ণ কিছু আলোচনা সেরে আমাদের ভিতরে গিয়ে বসতে বললেন। ঘরটা বহু পুরনো আসবাবপত্রে ঠাসা, কোণগুলো ঝুল পড়ে কালো হয়ে গিয়েছে। আলমারির মাথায় 2টো পোটলা আর খাটের ওপর খাতা পেন ছড়ানো। ঘরময় কাগজ ছিঁড়ে তা মুঠো করে ফেলে রাখা। ময়ূখবাবুর চেয়ে এনাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি সচ্ছল। আয় তো মা, ওনারা যা কিছু জিজ্ঞাসা করবেন তার ঠিকঠাক উত্তর দেবার চেষ্টা করবি। মেয়েটি এতক্ষণ ঘুমিয়েছিল, তাই চোখে মুখে তন্দ্রার ভাব ও অপ্রস্তুত হওয়ার ছাপ স্পষ্ট ফুটে উঠতে দেখা যায়। কৈলাসবাবুর স্ত্রী মেয়ের গায়ে একটা ওড়না চাপিয়ে পাশের ঘর থেকে এ ঘরে পাঠালেও ওনার হাতে কয়েকটা আঁচড় আর কালশিটে দাগ তখন দিব্য জ্বলজ্বল করছে। আপনাকে বেশ মিষ্টি দেখতে।
কেয়া ডাগর চোখে মাথা তুলে চাইলেন। এভাবে কাগজের উপর গোল করে দাগ কেটেছেন কেন? কিছু চাই? কেয়া জোরে জোরে ঘাড় নেড়ে নেতিবাচক উত্তর দিতেই আদৃশ মেঝে থেকে আরেকটা কাগজ তুলে কেয়ার হাতে ধরিয়ে দিয়ে শান্ত সুরে কৌতূহলী হয়ে ওঠে। এই বৃত্তের মধ্যে কি লুকিয়ে আছে বলতে পারেন? আমি অনেক চেষ্টা করেও কিন্তু এর সমাধান খুঁজে পাইনি। ও আসবে, রক্ত দিয়ে দাগ কেটে রাখার পর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে ও আসবে। না 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 না, আমি কিছু জানি না। আপনারা চলে যান, চলে যান, আপনারা চলে যান। শান্ত হন, শান্ত হন। ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। আমরা আপনার কোনো ক্ষতি করব না। মিশমিও তাই বলছিল, কিন্তু কিন্তু সুযোগ মিলতেই আমার উপর হামলে পড়ে। আমরা তো তাকে শাস্তি দেওয়ার জন্যই প্রমাণ জোগাড় করতে এসেছি। সত্যি বলছেন? 100% সত্যি। মিশমি কারোর সুখ সহ্য করতে পারতো না, তাই জোর করে নিজের অসুস্থতার বাহানা দেখিয়ে আমার ভালোবাসার মানুষটাকে ওর কাছে বেঁধে রাখার চেষ্টা চালাতো। কিন্তু তাতে চূড়ান্ত অসফল হওয়ায় একাকিত্বে ভুগতে থাকে। এরপর তৃতীয় ব্যক্তির হাত ধরে নেশার চক্কতে অনুপ্রবেশ ঘটায়। ওর মানসিক স্বাস্থ্য সম্পূর্ণরূপে বিগড়ে যায়। ওর সাথে এমন কারো যোগাযোগ ছিল যে রক্তের বদলে যে কোনো মনস্কামনা পূর্ণ করতে সক্ষম। কিন্তু আমরা সবসময় ব্ল্যাক ম্যাজিককে ভুয়ো প্রতিপন্ন করায় ওকে দূরে ঠেলে দিতে পারিনি। প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওর আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলে আমি নিজের খরচে মন বেদুইন কটেজে 4 জন বান্ধবীর নাইট আউটের প্ল্যান প্রোগ্রাম করে ফেলি। কিন্তু হঠাৎ করে সেদিন সকাল থেকে তন্বীর মা অসুস্থ হয়ে পড়ায় তন্বী রাতের বেলা অন্য কোথাও থাকতে নারাজ ছিল। একে একে সংখ্যাটা 2-এ নামলে আমি আর মিশমি টাকা উসুল করার পরিকল্পনায় বিকেল থেকে সেই কটেজ রুমে গল্প গুজব খাওয়া দাওয়ায় মেতে উঠলাম। কিন্তু রাত গভীর হতেই আমার মনে হতে লাগলো আমার পাশে শুয়ে কেউ ইচ্ছাকৃতভাবে অনর্গল অপ্রীতিকর কথাবার্তা আওড়ে চলেছে। আই নিড ব্লাড। যে রক্ত ওষুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে মাংস কষতে দেওয়া যাবে। এই কি সব আবল তাবল কথা বলছিস? শরীর খারাপ লাগছে নাকি তোর? হ্যাঁ, এই মিশমি, মিশমি চোখ খোল। এই বিরক্ত করিস না তো, এখনো কুইজিন রেডি হয়নি। আহা, আমরা তো ঘুরতে এসেছি, এখন ঘুমোবার সময়। মাঝখান থেকে রান্না বান্নার প্রসঙ্গ উঠছে কেন? আহ, কি ভূতের মতো হাসছিস তুই? কেন? একজন বলেছিল আমার হাসিটা নাকি এত সুন্দর যে ঝকঝকে দাঁতগুলো দেখেও তার মনেও আনন্দ জেগে ওঠে। এই, তোর হাত পা বেঁকে যাচ্ছে, নিজেকে সামলা। শোন, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব না যেখানে তাজা মাংসের স্তূপ থেকে নিজের পছন্দ অনুযায়ী একটা অঙ্গ ছিঁড়ে নিলে ব্যাস কাস্টমাইজ ডিশ উপভোগ করার সুযোগ পাবি। এরপর চোখ মেলে খাটের উপর সোজা হয়ে বসলো সে। এই এই তোর মুখটা হা করলে কতখানি প্রসারিত হয়? জানি না, কিন্তু এইসব জেনে তোর কি লাভ? লাগছে আমার। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে এখান থেকে বার তোর করো। হাসিটা বাঁচাও। বড় মনোহর। এটাকে কাজে লাগিয়েই তো সবার মন জয় করে ফেলিস। কিরে, তাই তো? হ্যাঁ, চিৎকার করে কোনো লাভ নেই। ইসমি বলপূর্বক আমার বুকের উপর চড়ে বসতেই ওর 2 হাত দিয়ে আমার মুখের চোয়ালটা টেনে ধরে। এরপর অনেকক্ষণ ধরে হাত পা ছুড়ে ওকে সরাবার চেষ্টা করেছিলাম,
কিন্তু ওর পৈশাচিক জোরের সামনে নতি স্বীকার করতে বাধ্য হই। আমি আর খুব বেশি দিন বাঁচবো না, কিন্তু পরপারে তোদের মতো বন্ধুদের সাথে নিয়ে যেতে না পারলে না চূড়ান্ত আক্ষেপ থেকে যাবে। রক্ত রক্ত, আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। সঠিক সময় আসন্ন। আমি তো তোর কখনো কখনো ক্ষতি করিনি, তাহলে তাহলে আমার উপর এত রাগ কিসের তোর মিশমি, বল? এরূপ আর্তনাদেও ওর মনে করুণা সঞ্চারিত হলো না, উপরন্তু লোভের তাড়নায় জিভ দিয়ে লালা ঝরতে থাকে। কে 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 ওখানে? কি চাই? হ্যাঁ, সৌভাগ্যবশত সেই রাতে আমার চিৎকার ওই কটেজের এক কর্মীর কানে যেতেই সে দলবল সহকারে ঘরের বাইরে এসে হাজির হয়। শোন মিশমি, শোন, আমার যেরূপ অবস্থা করেছিস তাদের সমস্ত সত্যি উগরে দিলে তোকে কেউ পুলিশের হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু কিন্তু তুই যদি দরজা খুলে ওদের ভিতরে আসতে দিস, তবে আমি ওদের সামনে অসুস্থ হওয়ার অভিনয় করে তোর তোর সব দোষ আড়াল করার চেষ্টা করতে পারি আমি। যা বলছিস তা মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে থাকবে, শুধু এরপর আমাদের মাঝে আর কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। সবটা শোনার পর ভয়ে আমার আর আদৃশের বুক ধরফরানি শুরু হয়। রাত হয়ে এসেছে, এবার আমাদেরও ফেরার পালা উপস্থিত। সেদিন রাতে হাত পুড়িয়ে রান্নাবান্না করার ইচ্ছে একেবারেই ছিল না, তাই বাইরে থেকে খাবার কিনেই ঘরে ঢুকলাম। কিন্তু খেতে বসে আদৃশের প্রবল অনীহা আমায় ব্যতিব্যস্ত করে তুলল। ঝালঝাল মিটবলসের গ্রেভি, স্টাফড পরোটা আর ভেজ মাঞ্চুরিয়ান, উফ! নেনে তাড়াতাড়ি খাওয়াটা শুরু কর। কেয়া সুস্থ স্বাভাবিক হয়ে থাকলে ঘরময় কাগজ ছড়িয়ে কোন হিসেব কষে চলেছেন? সেই তখন থেকে মাংসের পিসটা থালার এদিক থেকে ওদিক করতে করতে কি এত ভাবছিস বলতো? খাবারটা দিয়ে কেমন যেন আষ্টে গন্ধ বেরোচ্ছে। যদিও আমি বহুবার ভালো করে শুঁকিয়েও সন্দেহজনক কিছু অনুধাবন করতে পারিনি, তাই ওকে যথাসম্ভব আশ্বস্ত করে বললাম, কেয়ার কথাগুলো এবার মাথা থেকে বের কর। প্রথমটায় আমারও ভয় জাগছিল, সময়ের সাথে শিহরণ কিছুটা প্রশমিত হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মিশমির ঘরটা সার্চ করে দেখতে হবে। যার মানসিক পরিস্থিতি এত মারাত্মক হয়ে উঠেছিল তাকে পরিবারের লোকজন ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এটা বিশ্বাস করা খুব কঠিন। উফ, তাই বলে তুই অনশলে বসলি কেন বলতো? এর কোনো প্রত্যুত্তর না দিয়েই আদৃশ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। তবে রাত গভীর হওয়ার সাথে সাথেই পেটে অসহ্যকর যন্ত্রণা অনুভূত হলে আদৃশের উপোস থাকার সিদ্ধান্তটাই সবচেয়ে সুরক্ষিত বোধ হতে লাগলো। আদৃশ, ওঠ ভাই আদৃশ, আমি আর থাকতে পারছি না, আমাকে যে করেই হোক ডাক্তারখানা নিয়ে চল ভাই। বিরক্ত করিস না। আরে এই হতভাগা! এটা কি হলো? আরে ভিতরে সবকিছু পাক দিয়ে আসছে ভাই, এবার ঠিকঠাক ওষুধ না পড়লে রক্তবমি হয়ে যাবে। বিভাস, বিভাস, চোখ খোল। তোর কিচ্ছু হবে না। জলের বোতলটা কোথায় গেল? বিভাস, বিভাস, কি কষ্ট হচ্ছে? কথা বল, কথা বল। হ্যাঁ হ্যাঁ, কথা বল, কি কষ্ট হচ্ছে বল। হ্যাঁ, ঝাল ঝাল মাংস না হলে আমার আবার একটু পেট ভরে না। এটা মিশমি স্পেশাল মেনু। সিস্টার, এই স্টেপগুলো ফলো করবেন, আর অবস্থা বেগতিক দেখলেই পাশের ওয়ার্ড থেকে আমার সঙ্গে সঙ্গে ডেকে নেবেন, কেমন? ডাক্তারবাবু কি বুঝছেন? দেখুন, দেখে তো মনে হচ্ছে ফুড পয়জনিং হয়ে গিয়েছে।
বড্ড বেশি মশলাযুক্ত খাবার খেয়েছেন, আর সেগুলো পরিপাক করার জন্য ভুলভাল কোনো ওষুধ সেবনও করেছেন। তাই কয়েক ঘন্টার ব্যবধানে নার্ভ দুর্বল হয়ে পড়ে, ফলে বমি ও পেট মোচড় দেওয়ার উপক্রম হয়। আচ্ছা, উনি কি বেশ কিছুকাল যাবৎ একাকিত্বে ভুগছিলেন? না তো। আসলে অতিরিক্ত উত্তেজনা উপশমকারী ঔষধগুলো তৈরি করতে যেসব উপাদানগুলো লাগে, ওনার উচ্ছিষ্টের মধ্যে তার চিহ্ন পাওয়া গিয়েছে, তাই জিজ্ঞাসা করছিলাম। আপাতত আমরা একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কয়েক ঘন্টা বিশ্রাম নিলেই শরীরটা হালকা লাগবে। অনেক অনেক ধন্যবাদ। রাতের বেলা কি হয়েছিল তা স্পষ্টভাবে মনে নেই। সকালে চোখ খুলতেই দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরেছে দেখে নার্স ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলেন, সঙ্গে আদৃশ্য রয়েছে। কে এখন কেমন বোধ হচ্ছে? পেট ব্যথাটা কমেছে একটু। আচ্ছা, এই শরীরের অস্বস্তি বোধ কমানোর জন্য গতকাল রাত্রে মানে কি ঔষধ খেয়েছিলেন আপনার মনে আছে? কিছুই খাইনি। গ্যাসের ট্যাবলেট আদৃশের ঘরে রাখা থাকে, সেটাই চাইতে গিয়েছিলাম। তবে হঠাৎ করে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে মাথা ঘুরে পড়ে যায়। যাক, এতটুকু মনে আছে মানে সেই বস্তু আপনার নার্ভকে এখনো ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ডাক্তারবাবু, আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে ইচ্ছুক, যদি অনুগ্রহ করে একটু সময় দেন। বেশ, তো আমার রুমে আসুন। আদৃশ ডাক্তারবাবুকে সাথে নিয়ে সামনে থেকে প্রস্থান করলে সিস্টার আমার হাতে একটা ওষুধ ধরিয়ে দিয়ে চটজলদি ফ্রেশ হওয়ার নির্দেশ দেন। বিভাসকে আজ বাড়ি নিয়ে যেতে পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, খানিকক্ষণ পরেই ছেড়ে দেবো, তবে এখন একটু সাবধানে থাকবেন। আপনাদের প্রফেশনের পাশাপাশি যেই কাজের সাথে যুক্ত হয়েছেন, সেটা যেমন একদিকে বেশ গর্বের, তেমনি রিস্কের পাল্লাটাও তো ভারী। আমাকে একটা মিথ্যে রিপোর্ট বানিয়ে দিতে পারবেন? ওটা হাতে রেখে একটি রেস্টুরেন্টে চার্জ করব। আসলে গতকাল রাতে ওখান থেকে খাবার পার্সেল করে এনেছিলাম। কোনো ব্যক্তি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এমন স্টেটমেন্ট না থাকলে ওদের কাছ থেকে আসল সত্য বের হয়ে আনা কঠিন হয়ে দাঁড়াবে। একটা মজার কথা কি জানেন তো, গত 2 মাস যাবৎ এমন বেশ কয়েকটি পেশেন্ট হ্যান্ডেল করেছি যাদের শরীর থেকে ওই একই প্রকারের বিষাক্ত পদার্থ বের হয়েছে, অথচ তারা কেউই বাইরের খাবার খেয়ে অসুস্থ হননি। একবার যদি তাদের মেডিকেল রিপোর্টগুলো সামনাসামনি দেখার সুযোগ করে দিতেন তবে খুব উপকার হতো। ঠিক আছে, রিসেপশনে খবর পাঠিয়ে দিচ্ছি। ডক্টর ঘোষের ফাইল বললেই হাতে পেয়ে যাবেন। তবে প্লিজ এই বিষয়গুলো যেন বাইরের কেউ জানতে না পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এতে হাসপাতালের নথি সুরক্ষার উপর প্রশ্ন উঠতে পারে, বুঝতেই তো পারছেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা এমন কোনো বোকামি করি না। আচ্ছা, যেটুকু ফর্মালিটি বাকি আছে সেটা কমপ্লিট করে বিলটা মিটিয়ে দেবেন কাইন্ডলি। আচ্ছা, আমি উঠলাম, কেমন? বাকি পেশেন্টদেরও তো চেক করতে যেতে হবে। সিস্টার, ওনার বন্ধুকে এখানে নিয়ে আসুন। হাসপাতালের যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ হতেই আদৃশ আমাকে নিয়ে গাড়ি করে দীপঙ্কর বাবুর আবাসের দিকে ছুটে চলে। ওর মুখ দিয়ে কোনো কথা সরছে না, শুধু চোখ দিয়ে আগুন ঝরছে। সাবধানে নামবি। এখানকার বেশিরভাগ আবাসনের বাইরে গার্ড উপস্থিত থাকলেও দীপঙ্কর মহাশয়ের বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর্মী নিয়োগ করেননি, তাই পথ আটকাবার মতো কেউ ছিল না। কি ব্যাপার, এতক্ষণ সময় লাগার তো কথা নয়। ঘড়িতে সময়টা লক্ষ্য করেছিস? কে কখন ঘুম থেকে উঠবে সেই আশায় বসে থাকলে নিজেদের আর কাজে কর্মে যেতে হবে না। আরে আপনারা ভিতরে আসুন, ভিতরে আসুন। গতকাল রাতে যখন ফোন করলাম তখনও যদি বলতেন আজকে আসবেন, তাহলে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো না। বাড়িতে আর কেউ নেই? মিশমি নিখোঁজ হওয়ার পর থেকে ওর মা এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে একা ঘরে ফেলে রেখে নিজে অফিসে যাওয়ার মতো সাহস জোগাতে পারেনি। তাই এক প্রকার বলপূর্বক ওকে ওর বাপের বাড়িতে পাঠাতে বাধ্য হলাম। বেশ করেছেন, তবে আমরা আজ মিশমির ঘরটা খুঁজে দেখতে চাই। চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, এই অবস্থায় দরকারি কিছু খুঁজে পাওয়া মুশকিল।
অনুসন্ধানের সম্পূর্ণ দায়িত্ব তো আমাদের উপর। এতে আপনার কোনো আপত্তি না থাকলেই হলো। যদিও আমাদের হাতে তদন্ত তুলে দেওয়ার পর সত্য প্রতিস্থাপনের দায়িত্ব ছাড়া আমরা বিশেষ কারো মতামতের পরোয়া করি না। এরপর দীপঙ্কর মহাশয়কে অনুসরণ করে নির্দিষ্ট কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই অদ্ভুত আঁশটে গন্ধে আমাদের সারা শরীর গুলিয়ে ওঠে। আদৃশ তাড়াতাড়ি ওর পকেট থেকে রুমাল বার করে সেটা নাকে চেপে সামনের দিকে এগিয়ে যেতেই দীপঙ্করবাবু একটু অপ্রস্তুত হয়ে বলতে লাগলেন, এই বেশ কয়েকদিন ঘরটা পরিষ্কার না করায় এত দুর্গন্ধ বের হচ্ছে। একটু দাঁড়ান, আমি রুম ফ্রেশনার ছিটিয়ে দিচ্ছি। সমস্যা নেই, এই গন্ধের সঙ্গে হালে পরিচিত হয়েছি। মানে আমি ঠিক বুঝলাম না। আপনি এখন এখান থেকে আসতে পারেন। কাজ হয়ে গেলে আমরাই ডেকে নেব। কেন? আমিও তো আপনাদের সাথে কোথায় কি আছে তা বের করে আনায় সাহায্য করতে পারি। কথায় কথা বাড়বে কিন্তু সিদ্ধান্ত বদলাবে না। এবার ভেবে দেখুন কি করবেন। গৃহকর্তা আর চোখে চারিদিক দেখে নিয়ে বাইরে বের হতেই আমি আর আদৃশ জোর কদমে কাজ শুরু করলাম। প্রথমে খাটের তলা, তারপর ওয়ার্ড্রপ, বাথরুম, মেকআপ বক্স সবকিছু তন্ন তন্ন করে ঘেঁটেও সন্দেহজনক কিছু চোখে না পড়ায় আদৃশ দুর্গন্ধের উৎস অনুধাবনে অগ্রসর হয়। ক্রমে বইয়ের তাকে যে সিক্রেট ড্রয়ার আছে সেটা টেনে ধরলে একগাদা আরশোলা, পোকা আর পিঁপড়ে সহকারে উচ্ছিষ্টে মোড়া একটা পলিথিন বের হয়ে আসে। উফ, নিজেকে সামলা। প্রবলভাবে নেশায় আচ্ছন্ন না হলে কোনো মেয়ে এরূপ আবর্জনা জমি রাখতে পারে না। যাই হোক, এটা তো সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার আগে বইগুলো নেড়ে চেড়ে দেখ। একেবারে নিচের দিকে থাকা পুরো বইয়ের ভেতর থেকে একটা মেডিকেল সার্টিফিকেট উপলব্ধ হতেই সেটা পকেটে ভরে নিই। আজকের জন্য এটুকুই যথেষ্ট। এবার নিচে চল। আর 1 মিনিট এখানে থাকলে আমি হয়তো জ্ঞান হারাবো। নাজেহাল অবস্থায় আমাদের বেরিয়ে আসতে দেখলে দীপঙ্কর বাবুর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠতে দেখা যায়। মিশমির কোনো মানসিক সমস্যা ছিল নাকি? না না, ও সব দিক থেকে গুণবতী হওয়ায় অনেকে হিংসা করে এই মিথ্যে বক্তব্য বাইরে ছড়িয়ে দিয়েছিল। কিন্তু আপনারা এ কথা জানলেন কেমন করে? ময়ূক বলেছে? হ্যাঁ, ও ছাড়া আর কেই বা নিত্যদিন আমার টাকা হাতাবার চিন্তায় থাকতো? মিশমির প্রিয় খাদ্য কি? তেতো স্বাদ ছাড়া সবকিছুই খেতে ভালোবাসতো। অনেকে ড্রিঙ্ক করতেন? ছি ছি ছি, ওকে আমরা পূর্ণ স্বাধীনতা দিলেও বাকিদের মতো বখাটে হয়ে যায়নি। আপনার বাড়িতে ইঁদুরের উপদ্রব আছে? না, ও পোকামাকড় ঘৃণা করে, তাই ন্যাপথলিন দিয়ে সবকিছু সুরক্ষিত রাখা হয়। সুতরাং আলমারির পায়ার অন্তঃস্থ দিকে যে ফাঁক থাকে সেখানে সঞ্চিত একটু বড় সূঁচ ও কাঠের বাক্স হতে পাওয়া লাল ডায়েরির প্রসঙ্গটা গোপন রাখাই শ্রেয় প্রতিপন্ন হলো। আচ্ছা, মিশমি রান্না বান্না জানতেন? একমাত্র সন্তান তো, বড় আদরে মানুষ করেছি। আগুনের কাছে গেলে তাপ লাগবে সেই ভয়ে কখনো কিছু করতে দিইনি। একথা শোনার পর আদৃশ চোখের ইশারা করতেই আমরা অস্ফুটে নমস্কার জানিয়ে আবাসন থেকে বের হতে যাব। ঠিক এমন সময় একজন ভদ্রমহিলা হুড়মুড়িয়ে অন্দরে প্রবেশমাত্র চিন্তান্বিত বদনে দীপঙ্করবাবুর দিকে ছুটে গেলেন। মিস্টার ধর, আপনি ঠিক আছেন তো? ভোররাতের দিকে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখে ভয় আটকে উঠেই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বর্তমানে আপনার ওপর দিয়ে যা ঝড় বইছে সেটা সামাল দেবার জন্য একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই। এ কি 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 করছেন? একদম এদিকে এগোবেন না। উনি কে? পিয়ালি সেন, আমাদের কোম্পানির সেলস ডিপার্টমেন্টে রয়েছেন। আপনারা কারা? একেবারেই বুঝতে পারছেন না, নাকি আসল সত্য উন্মোচন করার মতন সঠিক সময়ের অপেক্ষা করছেন? কোনটা? কি ব্যাপার, আপনারা কি একে অপরকে আগে থেকেই চিনতেন? আমি আবার কবে থেকে ডিটেকটিভদের খোঁজ খবর রাখা শুরু করলাম? তাহলে আমরা কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছি এটা এত জোরের সঙ্গে উচ্চারণের কারণ কি? আমি ঠিক কোন আবাসনে থাকি এটাই বা জানলেন কেমন করে? গতকাল আপনাকে অনুসরণ করেই এদিকটায় এসেছিলাম। কিন্তু কেন? দীপঙ্করবাবু, আপনাদের এরূপ দেখা সাক্ষাতের প্রসঙ্গ তো আমাকে একবারও জানাননি। মিসেস সেন, আপনি কিন্তু জেনে বুঝে কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। আর আপনি যে গতকাল স্বইচ্ছায় আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেটা মিথ্যে? মাই গড, এই জন্যই বোধহয় লোকজন ডিভোর্সি মহিলাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়। আমাদের ব্যক্তিগত ভুল বোঝাবুঝিটা বাইরের লোকদের সামনে তুলে ধরা কি খুব দরকার? আপনারা দয়া করে ওনার ফাঁদে পা দেবেন না। যেটুকু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সবটাই কর্মের তাগিদে।
ব্যক্তিগত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। ডিটেকটিভ মশাই, আপনার ক্লায়েন্টের বাজু ও পিঠে দুটো তিল আছে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। দুটো অ্যাডাল্ট মানুষ একে অপরের খুব কাছাকাছি না আসলে নিশ্চয়ই এটা সম্ভব নয়। তার আগে আপনি শান্ত হন। ঠিক এতখানি উত্তেজনা শরীরের পক্ষে খুব ক্ষতিকর, আর সতর্কবাণী অবহেলা করলে তার চেয়েও মারাত্মক। আমি কিন্তু নিরপেক্ষভাবে আপনার উদ্দেশ্যটা জানতে চাই। পিয়ালি দেবী ওনার ব্যাগ থেকে একটা কাগজ বার করে আদৃশের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মিশমি বার দুয়েক আমার সাথেও রেগুলার মেডিকেল চেক আপে গিয়েছিল। এই হচ্ছে তার প্রমাণ। আপনার নামে আমি কিডন্যাপিংয়ের মামলা দায়ের করব। বলুন আমার মেয়ে কোথায়, ওর সাথে কি করেছেন? পিয়ালি দেবী, মিশমি তো আপনার কোনো ক্ষতি করেনি। সত্যি কথা বলতে গেলে ও কোথায় আছে সেটা আমিও জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস ও পরিবারের কাছ থেকে দূরে গিয়ে বেশি ভালো থাকবে। আপনারা দয়া করে প্লিজ প্লিজ সেই স্বাধীনতাটা কেড়ে নেবেন না। এরকমটা মনে হওয়ার কারণ? ওনার বক্তব্যকে এত গুরুত্ব দেওয়াই অবাঞ্ছিত। চুপ করুন। দীপঙ্করদা তার স্ত্রীর প্রতি ইমোশনালি ইনভেস্টেড না থাকার দরুন মিশমি ক্রমশ ওনার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। আর মেয়ে হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই সহজ সত্যিটা উনি মেনে নিতে পারেননি। তাই মাথা খাটিয়ে একই অফিসে চাকরির সুযোগ করে দেবার পরিবর্তে 24 ঘন্টা মিশমিকে নিজের নজরদারিতে রাখার পরিকল্পনা করেছিলেন। সিভি জমা করার পর মিশমি আমার কাছে হাত জোর করে সেটা নষ্ট করে দেওয়ার অনুরোধ জানায়। ও জানতো আমাকে দিয়ে এই কাজটা করালে দীপঙ্করদার মনে পৃথকভাবে কোনো সন্দেহ দানা বাঁধবে না। কিন্তু এসব করে আপনার কি লাভ হয়েছে? দীপঙ্করদা মেয়েকে নিয়ে আজীবন যে গর্ব করে এসেছেন সেটা ক্ষুণ্ণ হলেই আমি সন্তুষ্ট। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, নয়তো। খবরদার, একজন ভদ্রমহিলার গায়ে আঁচড় লাগলেও আইন কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। পিয়ালি দেবী, আমাদের বাইরে গিয়ে কথা বলা উচিত। চলে আয় বিভাস। আপনি আদৃশের নাম্বারটা কোথা থেকে পেলেন? দীপঙ্করদা কাজের টেবিলে মাথা নিচু করে ঘুমিয়ে পড়ায় পাসওয়ার্ড দিয়ে সবকিছুই বার করে ফেলেছি। পাসওয়ার্ডটাই বা জানলেন কেমন করে? মিশমি বলেছিল। এরপর প্রায় 20 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলার পর বারংবার ময়ূখ কাহারের নামটা উল্লেখিত হওয়া ছাড়া বিশেষ কোনো উপকার না মেলায় গাড়ি ধরে বড় রাস্তায় উঠে গতকাল রাতে যেই রেস্টুরেন্টে ডিগ্রেড খাবারের জন্য আমাকে এত ঝক্কি পোহাতে হয়েছিল সেখানকার জবাব চাইতে বদ্ধপরিকর হলাম। বিভাস, ভদ্রমহিলার সাজগোজ লক্ষ্য করেছিলে? আমার তো মনে হচ্ছিল মিশমি কোথায় আছে উনি সবটাই জানেন। দীপঙ্কর বাবুর আবাসন থেকে বের হয়ে হয়তো তার সাথেই দেখা করতে যাবে। আজ অফিসে গিয়ে তুই সুরাজদার সামনে ওনার নামটা উল্লেখ করিস। নতুন যোগসূত্র মেলার সম্ভাবনা রয়েছে কিন্তু। আমার মাথার তারগুলো ততক্ষণে জটলা পাকিয়ে গেল, ঘাড় নেড়ে সম্মতি জানালাম। দাদার সামনেটায় গাড়িটা থামাবেন। রেস্টুরেন্টে সবেমাত্র ওপেন হওয়ায় প্রত্যেকে যে যার মতো কাজে ব্যস্ত। আদৃশ ওয়েটারকে ডেকে নিজের পরিচয় দিয়ে সোজা মালিকের সাথে কথা বলার ব্যবস্থা করে নিতেই ভদ্রলোক প্রথমে হুঙ্কার দিয়ে নিজেদের দোষ এড়াবার চেষ্টা করতে লাগলেন। আমরাও এরূপ পরিস্থিতির জন্য তৈরি হয়েই এসেছিলাম। তাই খুব বেশি সময় অপচয় ব্যতীত ভুয়ো রিপোর্টটা সামনে খাড়া করতেই ওনার তেজ উবে গিয়ে গলায় অনুনয়ের সুর ফিরে এলো। আপনি যদি এই মুহূর্তে আমাদের সামনে আসল সত্যিটা স্বীকার না করেন তবে কিন্তু এই রিপোর্টটা থানায় সাবমিট করতে বাধ্য হব। দয়া করে আমার এমন সর্বনাশ করবেন না। আজকের পর হতে আমি নিজে দাঁড়িয়ে থেকে রান্নার সমস্ত মশলাপাতি, কাঁচামাল, কুকিং প্রসেস, তাদের প্যাকেজিং, এই সব কিছু তদারকি করব। অনেক সময় ননভেজ আইটেম বেঁচে গেলে সেগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। নষ্ট হয়ে যাওয়া খাবার বিক্রি করলে তো আদপে আমাদেরই লস। গতকাল রাতে আপনাদের যেই ডিশটা প্যাক করে দেওয়া হয়েছিল সেটা হয়তো 1-2 দিন আগেকার। সেফ বলছে খাবারে কোনো প্রকার ফাঙ্গাস জাতীয় কিছু ছিল না, তবুও যদি ভুলবশত। আর আমি যদি বলি ওটা চিকেন নয়? কি আবোল তাবোল বকছিস? আদৃশের মুখ থেকে বোঝার উপায় নেই যে ও একেবারে কিছু না বুঝে শুনে এরূপ দোষারোপ করছে নাকি বিকৃত কোনো সত্যের গন্ধ পেয়ে এই নোংরা চক্র বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। তাই আপাতত নিজে কি উদরস্থ করেছিলাম সেটা জানতে ব্যাকুল হয়ে উঠি। আপনাদের রেস্টুরেন্টে যে মাংস মজুদ থাকে তা কোথা থেকে ক্রয় করেন? ভদ্রলোক তাড়াতাড়ি ড্রয়ার খুলে আদৃশের হাতে একটা কার্ড ধরিয়ে দেন। বহু পুরনো দোকান, আশেপাশের সবকটা জায়গায় ওনার কাছ থেকে মিট সাপ্লাই হয়। বেশ, আমি খোঁজ নিয়ে দেখব। ইতিমধ্যে রেস্টুরেন্টে ভালো ভিড় জমে ওঠায় আদৃশ সেদিকে উঁকি ঝুঁকি মারতে আরম্ভ করল। স্যার, আপনাদের টাকাটা আমি রিটার্ন করতে ইচ্ছুক।
কনসেশন নিতে নারাজ। এই রেস্টুরেন্টে মোট কতজন কর্মী কাজ করেন? বর্তমানে 8 জন রয়েছে। অতীতের সংখ্যাটা কত ছিল? 9। আসলে একটা উটকো ছেলের ঝামেলায় বেশ কিছুদিন যাবৎ পুরো ঘেঁটে রয়েছি। ওই ভুলেই গতকাল কিচেনের দিকে তেমন নজর দেওয়া হয়নি। অন্যথায় 10 বছরের কর্মজীবনে আমি ফুড কোয়ালিটি সম্পর্কে কাউকে অভিযোগ করার মতো সুযোগ করে দিইনি। এটা ছাড়াও আমার অন্যান্য জায়গায় 2টি আউটলেট আছে। সবটাই পাবলিক ডিমান্ডেশনের ফল। গোলমালের বিষয়টা একটু খুলে বলুন। আজ থেকে 1.5 বছর আগে কাজ চাই বলে এক যুবক আমার হাতে পায়ে ধরে এখানে ওয়েটারের পদে নিযুক্ত হয়। প্রথমে ওর সম্বন্ধে কাস্টমারের তরফ থেকে বেশ ভালো ফিডব্যাক এলেও সময় গড়াবার সাথে সাথেই যুবতী মেয়েদের প্রতি ওর প্রেম প্রস্তাব জ্ঞাপন, তাদের অন্য নজরে দেখা, অদ্ভুত ইঙ্গিত প্রদান, এরূপ আচরণের ফলে অনেক অভিযোগের শিকার হই। তাই 2 দিন আগেই ছেলেটিকে কাজ থেকে বরখাস্ত করেছি। মাংসটাও 2 দিনের বাসি ছিল। ছেলেটির নাম ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। মোবাইলে সব কিছু সেভ হতেই ছেলেটির পছন্দ অপছন্দ হাবভাব এই বৈশিষ্ট্যগুলোর যথাসম্ভব গভীরতা অনুসন্ধানের চেষ্টা চলল। সুতরাং কাহিনীতে যে নতুন চরিত্র সংযোজিত হচ্ছে এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটা সিগারেট দে তো। আদৃশ, কিছু জিজ্ঞেস করলে ভনিতা ছেড়ে সোজাসুজি উত্তর দিবি। লাইটারের নীলচে আগুনের ধোঁয়ার সহিত ভেসে এলো। আমার অনুমান এই রেস্টুরেন্টে মানুষের মাংস মজুদ থাকতো। তার মানে আমি যেটা খেয়েছি সেটাও? এখনই জোর দিয়ে কিছু বলা মুশকিল। আর হ্যাঁ, আমি আজ কলেজ যাচ্ছি না। ওই 3টে ক্লাস পরে কখনো নিয়ে নেওয়া যাবে। এখন তুই বরং সাবধানে বাড়ি ফের, আমি ততক্ষণ একটু হাসপাতালের দিকে যাই। আদৃশের সাথে যাওয়ার ইচ্ছে থাকলেও শরীর সাথ দেয়নি, তাই অগত্যা কথা না বাড়িয়ে ওর মতামতেই স্থির থাকতে হলো। হ্যালো, রাগ কমেছে? কাজের কথাটা শোন। আমাদের বাড়িতে ডিটেকটিভ এসেছিল। বেফাঁস কিছু বলে দিসনি তো? না, কিন্তু এভাবে আর কতদিন সত্য থেকে পালিয়ে বেড়াতে হবে বলতে পারিস? মিশমির মতো মেয়ে জনসমাজে থাকলে সাধারণ মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। তার চেয়ে বন্ধু মহল থেকে একজন মরে গেলেও এমন কিছু ফারাক পড়বে না। আজে বাজে কথা বলে বন্ধ কর। কে কোথায় ঘাপটি মেরে এসব শুনে ফেলবে। তারপর প্রযুক্তি কাজে লাগিয়ে মোবাইলে কি রয়েছে সেগুলো তো নিমেষের মধ্যে পার করে ফেলা যায়। তা অবশ্য ঠিক। তুই আপাতত সুস্থ থাক, বাকিটা আমি সামলে নেব। ঘড়িতে সময় বলছে বেলা 1:08। দুপুরে খাওয়ার পর একটা ওষুধ খেতে হবে, তাই নিজেই ডালে চালে রান্না বসিয়ে আদৃশের বাড়ি ফেরার অপেক্ষা করতে লাগলাম। ইস, কাজের টেবিলটা এমন অগোছালো করে রেখেছে। হঠাৎই কিয়ার বাড়ি থেকে কুড়িয়ে আনা 2টো কাগজ চোখে পড়ল। এরপর সুরাজদার কাছ থেকে পাওয়া ফাইলটা নিয়ে বসতেই একে একে 3 জন যুবতীর লাল কালিতে আঁকা বৃত্তগুলো বেশ কিছুক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করার পর নতুন কাগজটা উল্টে পাল্টে দেখার সময় নাকের কাছে ধরতেই হালকা লেবুর গন্ধ ভেসে আসায় আগুন জ্বালিয়ে কাগজটা মেলে ধরলাম। সময় গড়াতেই বাদামি বর্ণে একটা পরিমাপ ফুটে উঠতে দেখা যায়, 3.5 সেন্টিমিটার। ডাক্তারবাবু, এগুলো পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পর হাতে রিপোর্ট আসতে কতদিন সময় লাগবে? আগামীকাল সকালেই পেয়ে যাবেন, কিন্তু এই পলিথিনের ভিতরে থাকা বস্তুর বর্ণটি খুবই সাসপেন্সিভ। আবার সারাদিন চোখের সামনে অজস্র রোগী দেখার ফলে এই অনুমান ভুলও হতে পারে। সমস্যা নেই, আপনার যা মনে হয় সেটাই স্পষ্টভাবে বলুন। পাতলা পরতের ন্যায় এই কালচে বস্তুটা মাড়ির পাচ্য অংশ বলে ভ্রম হচ্ছে। সাধারণত জিঞ্জিভাইটিস হলে মাড়ি লাল হয়ে ফুলে ওঠে এবং রক্ত প্রবাহ বেড়ে যায়। সেক্ষেত্রে উদরস্থ করা খাদ্যের সঙ্গে মাড়ির অংশ পেটে যেতেই পারে। একদমই ঠিক, যেতেই পারে। কিন্তু এইরকম অবস্থায় এসে পৌঁছলে রোগীরা সাধারণত সলিড খাবার অ্যাভয়েড করে চলেন। সম্পূর্ণ তরল মুখে নিলেও চিনচিনে ব্যথা অনুভূত হয়। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা বিশেষ কোনো কড়া ঔষধের দ্বারা হজম করার চেষ্টা চলেছিল, কিন্তু যার পরনাই ব্যর্থ হলে পরত রয়ে যায়। আরও স্পেসিফিক্যালি উল্লেখ করলে
নিজের ছাত্রাবস্থার বিদ্যাকে স্মরণ করে ক্যানিবালিজম আত্মস্থ করার প্রথম ধাপগুলো ক্রমানুসারে সাজিয়ে ফেলতে হবে। জ্ঞান বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে অপরের মাংস খেতে উদ্যত হবে? না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেখুন, আমাদের তথাকথিত ভাবনার বাইরে এমন অনেক কিছুই ঘটে যেগুলো বাইরে থেকে খালি চোখে বোঝা খুবই মুশকিল। বিকৃত চাহিদা পূরণ করতে গিয়ে অনেকেই তো শরীরের মধ্যে রোগ জীবাণুর আস্তানা গড়ে তোলে, তারপর পরপারে পাড়ি দেয়। আর একটা প্রশ্ন রয়ে গিয়েছে, যেই রোগীদের তথ্য আপনাদের কাছ থেকে উপলব্ধ করেছিলাম, তারা সকলে কি বর্তমানে সুস্থ আছেন? প্রত্যেকেই 1-1.5 মাস মতো হাসপাতালে আসতো, তারপর হঠাৎ করেই চেক আপ বন্ধ করে দেয়, কারণ জানি না। এই কাগজটা একবার পড়ে দেখুন তো, বিভাসের শরীরে খুঁজে পাওয়া ঔষধের সঙ্গে কোনো মিল খুঁজে পান কিনা। পেশেন্টের নাম মিশমি ধর, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুক্তভোগী, মাঝে মধ্যে রক্তবমি হতো। সেটা নিবারণ করার জন্য এই ওষুধটা সাজেস্ট করা হয়েছে, আর এটা খাবার সহজপাচ্য করার জন্যই। এই অবস্থায় পেশেন্ট যদি নিত্য নতুন মশলাদার খাবার গ্রহণ করেন, তার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে? ভিতরের অঙ্গগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্রমশ অকাল প্রয়াণের দিকে এগিয়ে যাবেন। এছাড়া মানসিক স্থিতি নষ্ট হওয়াও খুব একটা অসম্ভব নয়। এতখানি সহযোগিতা প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি ব্যাপার, 3টে বাজতে চললো অথচ এখনো কোনো খবর দিল না। না, আমি বরং একটা ফোন করে দেখি। হ্যাঁ, যাই। কাজে হাত লাগাবার পর বন্ধুকে যে কোথায় আছিস, কি করছিস, সেই ন্যূনতম খবরটুকু জানিয়ে রাখতে হয়, সেই বুদ্ধিটা কবে হবে? সব পরে বলবো, তুই এখন একটু বিশ্রাম নে। সন্ধ্যায় গুরুতর মিশনে বের হচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিস সেটা কি জানতে পারি? মাংস কারখানার কারিগরের বাড়িতে। আমার মাথায় তখনও চিলি কুইন রেস্টুরেন্টের অপাচ্য খাদ্যের বিভৎসতা ঘুরপাক খাচ্ছে। ওকে আদৃশ বাইরে জামা কাপড় পরেই চেয়ারে গা এলিয়ে মিশমি ধরের ডায়েরিতে চোখ বোলাতে লাগলে বাড়িতে বসে যেই সংখ্যাটা আমি আবিষ্কার করেছিলাম তার হুবহু বিশ্লেষণ পূর্ণ হতেই পাশের ঘরে নিদ্রাতে যাই। ক্রমে বিকেল হয়ে এলে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। পথে যেতে যেতে আদৃশ এমন কিছু হিন্ট দিয়েছিল যাতে আজ অ্যাকশন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। নেমে পর, এর আগে গাড়ি যাবে না। টর্চের আলোয় যতদূর দেখা সম্ভব তাতে কয়েকটা ইটের স্তূপ, জঙ্গলি গাছপালা আর পরিত্যক্ত বাড়ির দেখা মিলল। এত দূর থেকে কেউ এই রেস্টুরেন্টে কাজ করতে যাবে এটা ভাবলি কেমন করে? মালিককে ভুল ঠিকানা দিয়েছিল। আমি ওর মোবাইল নাম্বার ট্রেস করে এই জায়গাটার সন্ধান পেয়েছি। এখানে জোরে কথা বলা নিষেধ, হাঁটার সময় শব্দ করা চলবে না, এতে প্রতিপক্ষ অ্যালার্ট হয়ে যাবে। আশেপাশে সাপ খুব লুকিয়ে থাকতে পারে। কেউ এদিকে আসছে। 5 নম্বর কালেকশন পূর্ণ হতে চলেছে। আমার যে আর তর সইছে না। কে কে ওখানে? কার এত বড় সাহস যে আমার আস্তানায় পা রেখেছে? হ্যান্ডস আপ! পালাবার চেষ্টা করলে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। আমি মারতে ওস্তাদ, মরতে শিখিনি। চিন্তা করিস না, আদৃশের পাঠশালায় লাইফের প্রতিটা স্টেজে রিহার্সাল করিয়ে দেবো। মুখগুলো চিনে রাখলাম মুখগুলো। মেশিনে ধার দিতে সুবিধে হবে। এখনো সময় আছে। আমাদের সামনে আত্মসমর্পণ করলে শাস্তির মেয়াদ কিছুটা লাঘব হতে পারে। আমি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসিনি। টার্গেট পূর্ণ হলে নিজেই চলে যাব। এসবের পেছনে কে রয়েছে বল। সাবধান বিভাস। দাঁড়া বলছি। ইস, জাস্ট একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল। আমিও দেখিও কত দূর পালাতে পারে। আপাতত এখন কি করণীয় সেটা বল। ভাঙা বাড়িগুলোর ভিতরে কি আছে তা ঘুরে দেখা যাক। আদৃশ টর্চ হাতে সামনে এগিয়ে চলেছে, আর আমি ওর পিছনে থেকে চারিদিক লক্ষ্য রাখছি। এভাবে প্রথম দুটো স্থানের ভিতরকার ইটের পাঁজা ধুলো ময়লা নেড়েচেড়ে দেখেও বিশেষ কিছু হাতে না আসায় পরবর্তী জঞ্জালের দিকে এগিয়ে যেতেই আমাদের দুজনের চোখ ঝলসে ওঠে।
ভিতরে অনেকগুলো ব্যাটারি চালিত চার্জার বসানো রয়েছে। সিমেন্ট দিয়ে পাকা করে 3 ধাপের একটা তাক তৈরি করা, তাতে কয়েকটা কাঁচের নল সুসজ্জিত। মোটা 4টার ভিতর একটা করে দাঁত ও বাকি 4টের ভিতর রক্ত জমাট বেঁধে গিয়েছে। আমি সেই বিভৎসতায় অভিভূত হয়ে ডান হাত বাড়িয়ে দিতেই আদৃশ আমাকে ধমকের সুরে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনলো। হাতে রুমাল চেপে ওগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু এগুলো কার দাঁত? রক্তের সঙ্গে মিশমির স্পেশাল কুইজিনের সম্পর্ক ছিল, কিন্তু নতুন করে দাঁতের কালেকশনটা আমাকেও বড্ড বেশি ভাবাচ্ছে। সেই রাতে পরিত্যক্ত প্রান্তর থেকে বেরিয়ে এসে গাড়ি করে সোজা হাসপাতালের কাছে গিয়ে থামলাম। এরপর ডক্টর ঘোষকে জরুরি তলবে সেখানে ডেকে আনার পর উনি বস্তুগুলো পর্যবেক্ষণ করে আমাদের সাথে আলাদা মিটিংয়ে বসলেন। দেখুন, আপনারা যেটা খুঁজে পেয়েছেন সেটা সম্পূর্ণরূপে ওডন্টোফেলিয়ায় আক্রান্ত এক সাইকোর সম্পদ। এই প্রকার মানসিক রোগের সূচনা হয় হাসি বা দাঁতের প্রতি ভালো লাগা থেকে। সময় গড়াবার সাথে সাথে স্পেকট্রাম বাড়তে লাগলে সেটা মানবিক মাত্রা ছাড়িয়ে পৈশাচিক রূপ ধারণ করে। আর দ্বিতীয় স্তরে আসে ফিক্সেশন, যেখানে মানুষের সামনের দাঁত বা চোয়ালের আয়তন কতটুকু বা বর্ণ কেমন, এগুলো রোগীর মনোযোগকে আকর্ষিত করে নেয়। ডাক্তারবাবু, 20 থেকে 25 বছরের কোনো যুবতীর চোয়ালের আয়তন কত হতে পারে? প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি। যাক, আর একটা হিসেব মিলল। আর তৃতীয় স্তরটা কিন্তু ভারী অদ্ভুত। এখানে রোগী অন্য কারোর দাঁতের প্রতি এতটাই ফেটিস হয়ে পড়ে যে তা হাত দিয়ে স্পর্শ করতে যায়, আজে বাজে কল্পনা করতে শুরু করে। এমনকি সামনের জন মুহূর্তের জন্য যদি চোখের আড়াল হয় বা তার দাঁতগুলো যদি দেখতে না পায়, রোগী তখন ভীষণ অস্থির হয়ে পড়ে। তখন সে শিকারের শরীর থেকে বস্তুটা উপড়ে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে চায়। সবকিছু ছেড়ে ছুড়ে কেউ কারো দাঁত কেন পছন্দ করতে যাবে? হয়তো ছোটবেলার কোনো ট্রমা বা বহু না পাওয়ার মাঝে ওই দাঁত ঘিরেই ভালো লাগা কোনো স্মৃতি জড়িয়ে আছে। সর্বোপরি এরকম ক্রিমিনালদের ধরতে হলে আপনাদের মাথা ঠান্ডাই রাখতে হবে। ওদের অত্যাচারের ভয় দেখিয়ে শায়েস্তা করতে পারবেন না। কিন্তু শিকারের ওপর ওরা যেই দৌরাত্ম্য দেখায় তাতে যন্ত্রণার পরিমাণ যে কতখানি, সেই সম্বন্ধে ওরা যথেষ্ট অবগত। ডাক্তারবাবু, দয়া করে এখানে ইতি টানুন। হ্যাঁ, আমার পক্ষেও এর চেয়ে বেশি কিছু শোনা সম্ভব নয়। বিধ্বস্ত শরীরে বাড়ি ফিরতেই পোশাক বদল করে টানা ঘুম দিলাম। এরপর হুঁশ ফিরেছে বেলা 11টার সময়। আদৃশ বাড়িতে নেই, দরজা লক করে কোথায় যেন বেরিয়ে গিয়েছে। মোবাইল হাতে তুলতেই একটা মেসেজ দেখতে পাই। রিপোর্টের সঙ্গে ডাক্তারবাবুর গতকালের কথোপকথন মিলে গিয়েছে। এবার বাকি দুজন ভিকটিমের বাড়ির দিকে এগোচ্ছি। তুই দীপঙ্কর বাবুকে ফোন করে সন্ধ্যার সময়টা ফাঁকা রাখতে বলিস। আর হ্যাঁ, আমি ফিরে না আসা পর্যন্ত বাড়ির বাইরে বের হোস না। জল জল চাই। গলাটা গলাটা শুকিয়ে আসছে। জল। আমি তো অতিথিকে শুধু জল দিতে পারবো না। হাঁ করো। হ্যাঁ, নিজের শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত দিয়ে তোমায় শান্ত করে তুলব। আহ 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 ব্যথা। তুমি তো গুড গার্ল। ব্যথা। আমার কথা মতো সূঁচটা কাজে লাগিয়ে নিজের মাড়ি ক্ষতবিক্ষত করার গুরুদায়িত্বটা সেরে ফেলেছ। আর একটু কষ্ট সহ্য করে নাও, তারপর সবচেয়ে সুন্দর দাঁতটা উপড়ে নিয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেব। আর ইউ রেডি? ইশারায় সম্মতি জানিয়ে লাথি মেরে দরজা ভেঙে দুজন হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করলাম। আপনারা এখানে কি করছেন? মিশমির ডায়েরি থেকে যে কয়েকটা কবিতা পড়েছি সেগুলো পরপর সাজিয়ে ফেলতেই এখানকার রহস্য উন্মোচিত হয়েছে।
আদৃশের ছুঁড়ে দেওয়া লোহার রডে ছেলেটি আঘাতপ্রাপ্ত হলে কপাল থেকে অঝোর ধারায় রক্ত বেরিয়ে আসে। আমিও সেই সুযোগে তাড়াতাড়ি করে ওর হাত পা বেঁধে পেটের কাছ থেকে দড়ি টেনে একটা থামের সাথে দেহটা কষে রাখলাম। মিশমি আমার সাথে মরবে, ওকে আমি একা ছাড়তে পারবো না। একটা ভুল পদক্ষেপ আর কয়েক সেকেন্ডের মধ্যে তোর মুন্ডুটা গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে বাধ্য। একের পর এক নিরীহ মেয়েদের হত্যা করে পার পেয়ে যাবি ভেবেছিলি? ওরা ওরা নিজেদের জন্মদাতার পাপে শেষ হয়েছে। আমার মিথ্যে কথা। আদৃশ ক্রমে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেটার গলা চেপে ধরে। আমার লাগছে, আমার লাগছে। ওর মতো শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিকই ঠিকই বলেছেন। যেখানে হেমলতা সমাদ্দারের মতো মহিলাকে, নিষ্কলঙ্ক মহিলাকে খুন হতে হয়, সেই পৃথিবীকে পার্থিব সরকার ঘৃণা করে। আর আর যতদিন আমার শ্বাস পড়বে ততদিন ওনার খুনিদের বংশ নির্বংশ করার তাগিদে আমি বিভিন্ন কৌশলে আপনাদের সামনে ধরা দেব। ক্ষমতা থাকলে আমার তেজ রোধ করে দেখান। এই নামটা তো মিশমি ডায়েরিতেও পাওয়া গিয়েছিল, কিন্তু ওই ভদ্রমহিলার সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? উনি ছিলেন কলকাতা শহরের একজন নামকরা ডেন্টিস্ট। বাচ্চা বুড়ো সকলকে খুব স্নেহ করতেন। আমার ছোটবেলাটা একেবারেই আর 5 জন বাচ্চার মতো সুখকর ছিল না। তাই বাবা মায়ের শত ঝামেলার পর একমাত্র ওনার চেম্বারে গেলে আমি কয়েক মিনিট মন খুলে হাসতে পারতাম। হ্যাঁ, ব্যস্ততা ফেলে উনি আমার সব কথা শুনতেন। ওনার চিকিৎসা গুণে খুব কম সময়ের ব্যবধানে আমার বাবা সুস্থ হয়ে উঠতে লাগলে ওনার সাথে দেখা সাক্ষাতের পরিমাণও কমে আসে। কিন্তু এই বিচ্ছেদ আমি মন থেকে মেনে নিতে পারিনি। তাই ইচ্ছাকৃতভাবে নিজের মুখে একের পর এক অপ্রত্যাশিত আঘাত এনে ওনার কাছে হাজির হতাম। কিন্তু কেন? এরূপ অসমবয়সী আকর্ষণের কারণ কি? শুধুই কি অডন্টোফিলিয়ার বৈশিষ্ট্য নাকি? জানি না, তবে ওই স্নিগ্ধ মায়া, মমতা, হাসি, গায়ের গন্ধ সবটাই আমাকে বড্ড বেশি টানত। মানুষের দাঁতের প্রতি এমন অপত্য লোভ জন্মালো কেমন করে? একদিন আমার মাড়ি থেকে রক্ত মুছিয়ে দেবার সময় উনি ওনার কাছ থেকে আমাকে যে কোনো একটা উপহার চেয়ে নিতে বলেছিলেন। আমিও বুদ্ধি খাটিয়ে আরও কিছুটা বেশি সময় তার সাথে কাটাবার দরুন ওই চেম্বারের সাথে একই ছাদের তলায় যুক্ত ল্যাবটা ঘুরে দেখবার আবদার করি। উনি কথা রেখেছিলেন? হ্যাঁ, সেই সাথে আমাকে বলা হলো বড় হয়ে আমিও যেন ভালো ডেন্টিস্ট হই। কিন্তু পড়াশোনায় যে আমার মন বসে না। শুধু 2 চোখ ভরে দেখতাম কাঁচের নলগুলোর মধ্যে বিভিন্ন তরলের দ্বারা মানুষের মুখাবয়বের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুসজ্জিত রয়েছে। এগুলোর সঙ্গে ডেন্টিস্টের খুন হওয়ার সম্পর্ক কোথায়? দুর্বার সেনের ভাই ছিলেন তখনকার দ্বিতীয় নামকরা ডেন্টিস্ট। হেমলতা ম্যাডামের সাথে সোজা পথে পাল্লা দিয়ে পেরে না ওঠায় নিজের দাদার সাথে চুক্তি করে রক্তে হাত রাঙাতে সম্মত হলেন। তাহলে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার পরিবর্তে এই মেয়েগুলোকে শেষ করছিস কেন? কে বলল সে শাস্তি পায়নি? সবার আগে ওর চোয়াল কেটেই তো এই দাঁতটা উপড়ে এনেছিলাম।
বক্তব্য সম্পূর্ণ হতেই পার্থিব ওর গলায় কালো তাগা দিয়ে ঝোলানো একটা দাঁতার লকেট নির্দেশিত করে। খুনটা কিভাবে করা হয়েছিল? হেমলতা ম্যাডাম প্রতি বুধ আর শুক্রবার গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের আশায় কলকাতা থেকে বেরিয়ে একেবারে গ্রাম্য পরিবেশে হাজির হতেন, কিন্তু অন্য কোথাও রাত্রিযাপনের অভ্যেস না থাকার ফলে যতই দেরি হোক না কেন গাড়ি করে আবার কলকাতায় ফিরে আসতেন। ওনার বাঁধা ধরা একজন ড্রাইভারও ছিল। সেই তো আসলে দিনে অর্থের বিনিময়ে দুর্বার সেনের সাথে হাত মিলিয়ে বেইমানিটা করল। ভদ্রমহিলার বাড়ির লোক মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নামেননি? অন্ধকার রাস্তা, ব্রেক ফেল হয়ে যাওয়া গাড়ি, তার উপর সামনে থেকে লরি আসছিল, ব্যাস। এগুলোর সামনে আর কোনো পুলিশ ডায়েরি জমা দিতে রাজি হয়নি। ওই ড্রাইভার তো তক্ষুনি তার কর্মফল ভোগ করেছে। না, কোন সময় দরজা খুলে বাইরে লাফ দিতে হবে সেসব আগে থেকে ছকে ফেলায় শুধুমাত্র যাত্রী লরির তলায় পিষ্ট হয়। তাই আমার দ্বিতীয় টার্গেট ছিল ওনার মেয়ে। ওদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে তো লজ্জা করলো না? ওদের কাউকে আমি ছুঁয়েও দেখিনি, তবে লোকমতে শুনেছিলাম নিজেদের প্রাণ বিপর্যয়ের চেয়েও নাকি সন্তান হারাবার বেদনা প্রবল। সেই কারণে ওদের কাছ থেকে শুধুমাত্র সন্তানদের টেনে এনেছি। ওদের খুন করার সময় নিজের অন্তরে একটু অপরাধ বোধ কাজ করেনি? হ্যাঁ, এসব ভাববার মতো সময় ছিল না। একেবারে প্রথমে যেই শিকার আসছিল, অর্থাৎ পুরুষ দেহ, সেটার মুখে গরম লোহার শিক ঢুকিয়ে পুরো চেহারা নষ্ট করে দিয়ে তারপর এই যন্ত্রটা চেপে দাঁতগুলো মাঝ বরাবর ভেঙে আনতাম। সে কি প্রবল চিৎকার আর পাদাপাদাপি! সেই অনুনয় শুনতে আমার এত ভালো লাগতো যে ওকে একদিনে শেষ না করে মোট 3 দিন ধরে পুরো নিঃশ্বাস শুষে খেয়েছিলাম। প্রথম যে যুবতীকে ধরে এনেছিলি তাকে কিভাবে মারলি? চিলি কুইনে আমার প্রথম আলাপ। খাবার সার্ভ করার সময় চোখে পড়ে এবং টিস্যু পেপারে মোবাইল নাম্বার আদান প্রদান হয়েছিল। একদিন মেয়েটা নিজের হাতে রান্না করে খাওয়াবার জন্য আমার বাড়িতে নিমন্ত্রণ জানাই, আর প্রথমে খালাস করা শয়তানটার মড়ির মাংস বেশ করে কষিয়ে সেদিন রাতে দুজনের ক্যান্ডেল লাইট ডিনার সম্পন্ন হয়। খাবারটা খেয়ে খুব প্রশংসা করেছিল। মানুষের মাংস এমনিতেই বড় সুস্বাদু, তার উপর আমার হাতের গুণে সেটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এরপর প্রেমের জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়তেই পুনরায় মানুষের মাংস রান্না করে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। তারপর এই ফিতে দিয়ে মুখের পরিমাণ রেখে জ্ঞান ফিরতেই একটা কাগজে বৃত্ত এঁকে অপরদিকে লেবুর রস দিয়ে ওর চোয়ালের মাপ লিখে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলাম। যেদিন সবকিছু ছেড়ে চিরতরে আমার কাছে আসার জন্য হাজির হলো, সেই রাতে গোপন ডেরায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে মুখে বটখারা ঢুকিয়ে টর্চের আলোয় ওর সবচেয়ে সুন্দর দাঁতটা খুঁজে পেতেই প্লাস দিয়ে উপড়ে আনি। এখনো একটা কাঁচের শিশিতে ওর সেই ছোঁয়া রয়েছে। দ্বিতীয় খুনটাও একই পদ্ধতিতে সেরেছিলাম। প্রথম আর দ্বিতীয় মেয়েটিকে হত্যা করার কারণটা স্পষ্ট হলেও বস্তিতে নজর দেওয়ার দরকার কি ছিল? বাহ বাহ বাহ, খুনের লিস্ট লম্বা না হলে আমার কালেকশন পূর্ণ হবে কেমন করে? মিশমিকেও তো খুন করার জন্য এখানে ধরে এনেছিলি, তাহলে ওনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার কারণ কি? ওর জীবনটাও ঠিক আমার মতো অপূর্ণতায় পরিপূর্ণ। এই দেখুন দেখুন,
মাড়ি থেকে দাঁত উপড়ে ফেলার জন্য 2 দিন ধরে এই অস্ত্রটায় খুব করে শান দিয়েছি, কিন্তু যতবার ওর অবচেতন মুখটার দিকে তাকাচ্ছি হাত কেঁপে উঠছে। এরকমটা তো আগে কখনো হয়নি। চিলি কুইন রেস্টুরেন্টের কাস্টমারদের সামনে যে মাংস সার্ভ করা হতো, সেটার পেছনে থাকা কাহিনী সম্বন্ধে তোর মালিক অবগত ছিলেন? না, তবে সন্দেহ করতেন। আচ্ছা, সাধারণ মানুষকে এই বিষ খাওয়ানোর পেছনে কোন নারকীয় উল্লাস কাজ করছিল? বাড়িতে অতগুলো দেহ রাখার জায়গা ছিল না, তাই টুকরো টুকরো করে কেটে মিক্সিতে কিমা বানিয়ে কয়েকটা প্যাকেটে ভরে রেস্টুরেন্টে নিয়ে যেতাম। আর সবচেয়ে মজার কথা কি জানেন, যেদিন ওগুলো রান্না হতো সেদিন প্রতিটি কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টিপস পেয়েছি। ক্যানিবেলিজম আমাদের রক্তে বইছে স্যার। আমরা শুধু ভদ্র হবার মুখোশ পরে থাকি, নয়তো আপনাদের সুযোগ দিলে আপনারাও স্বগোত্র নিধনে পিছুপা হবেন না। ইতিহাস অন্তত সেই কথাই বলছে। স্যার, ভেতরে আসুন। এ কি, পুলিশ একে খবর দিল? আপনি যে বলেছিলেন আমার সামনে সব সত্য স্বীকার করে নিলে আমাকে ছেড়ে দেবেন। আচ্ছা, তুই এতগুলো মিথ্যার জাল বুনে রক্তস্রোতে গা ভাসাতে পারলে, আমিও একটা মিথ্যে বলে পৃথিবীকে সুস্থ করার প্রতিজ্ঞা নিতে পারি না? না না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি যা কিছু করেছি তা ওদের কর্মফল। মিশমি, মিশমি চোখ খুলুন। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? মিশমি, মিশমি ওঠ মা, আমি এসে গিয়েছি। দীপঙ্করবাবু, আপনার সঙ্গে এই মুহূর্তে একটা জরুরি কথা রয়েছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার প্রয়োজন নেই। শুধু ছেলেমেয়েরা বড় হওয়ার পর তাদের অভিভাবকদের প্রতিটা সিদ্ধান্তের উপর যে নিরপেক্ষ প্রতিক্রিয়া প্রদানের অধিকার থাকে, সেই দিকে একটু নজর দেবেন। আফটার অল, পরিবারে ভালোবাসার ঘাটতি থাকলে তখনই হয়তো কোনো মানুষ সবকিছু ত্যাগ দিয়ে বাড়ি ছাড়তে রাজি হয়। আমি ওকে ভালোবাসি। ওর স্মৃতি আমার কাছে না থাকলে আমি পাগল হয়ে যাব। বাগলাগারোতে ইলেকট্রিক ট্রিটমেন্টের দ্বারা সবকিছু ঠিক করা সম্ভব। এবার ওকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যান। বাইরে 3টে গাড়ি অপেক্ষা করছে। একটায় পার্থিব বেরিয়ে যায়, দ্বিতীয়টা দীপঙ্কর বাবুর এবং তৃতীয়টায় আমরা নিজেদের বাড়িতে ফিরব। উফ, মাথা থেকে একটা বোঝা নামলো। তবে ভবিষ্যতে যে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে মনের মধ্যে আবছা ভয় কাজ করবে, এটা নিশ্চিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।